বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 12ই অক্টোবর 2025। আমাদের 2025 সালের যে বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা 29/11/2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই পরীক্ষার উপলক্ষে আমাদের খান ল একাডেমি কর্তৃক আয়োজিত যে নতুন ব্যাচ, সেই ব্যাচের আজকে প্রথম ক্লাস দিয়ে শুরু হতে যাচ্ছে। এবং আজকে হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস। তো ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে নিই, সেটা হলো যে যারা অনলাইনে আছেন, যদি আপনারা শুনতে অসুবিধা হয় আমার সাথে সাথে টেক্সট করেন, আমি আপনাকে সবাইকে মিউট করে দিচ্ছি। কোনো সমস্যা হলে আমাকে টেক্সট দিয়ে জানান, নাহলে অনেকে ওই যে আপনারা আনমিউট করেন, নয়েজ আসে, এই কারণে মিউট করে রাখতেছি। তো আমাদের এই ব্যাচের বৈশিষ্ট্য হচ্ছে যে যে আপনারা এই যে আজকে থেকে ক্লাস, আজকে থেকে টানা 38 দিন, মানে আল্লাহ না চাইলে একটা না প্রতিদিন ক্লাস। আপনি যদি এর আগে আপনার প্রস্তুতি যাই থাকুক না কেন, ধরে নিলাম এর আগে আপনি কিছুই করেন নাই, তো এই জায়গায় আমরা প্রতিদিন ফৌজদারি কার্যবিধির 8টা ক্লাস, দণ্ডবিধির 8টা ক্লাস, তারপরে দেওয়ানির 8টা ক্লাস, আমি আপনাদের একটা পেজ দিছিলাম মনে আছে, ওখানে বিস্তারিত লেখা আছে। তো যদি কেউ আমরা প্রতিদিন এখানে যা পড়ি, এটা যদি প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করেন, তাহলে নভেম্বরের 22 তারিখের মধ্যে আপনার বার কাউন্সিলের প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? তবে এখানে একটাই বিষয়, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তে হবে। এটা আজকে যতটুকু পড়বো এটার উপর আগামীকাল পরীক্ষা হবে। বুঝছেন? এখন থেকে আর বলা যাবে না যে স্যার আগামীকাল পরীক্ষার প্রশ্নের টপিক কি, টপিক নাই। আজকে ফৌজদারিতে যা পড়বো এটার উপরে আগামীকাল পরীক্ষা। বুঝছেন? আবার আগামীকাল যা পড়বো সেটার উপরে কি, আগামী পরশুদিন পরীক্ষা। এজন্য এই যে যে সিলেবাস আমরা মানে আমরা অনুসরণ করব ইনশাল্লাহ, আমার সামনে অফলাইনে বেশ কয়েকজন আছেন, অনলাইনে বেশ কয়েকজন আছেন, বা আমাদের এইগুলা ছাড়াও আমাদের ইউটিউবে অসংখ্য লোক ক্লাস করে। তো ইউটিউবে যারা ক্লাস করেন তাদের জ্ঞাতার্থে বলতেছি বা আপনাদের সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনারা আল্লাহর রহমতে এই ক্লাসগুলো যদি অনুসরণ করেন, প্রতিদিনের পড়া যদি প্রতিদিন শেষ করে ফেলেন, তাহলে দেখবেন যে আগামী 1.5 মাসের মধ্যে আপনার একটা কার্যকর প্রস্তুতি হয়ে গেছে, এবং যেটা ইনশাল্লাহ আপনার এমসিকিউ পাশের জন্য যথেষ্ট। তো এর মধ্যে অনেক সময় আপনাকে শয়তান প্ররোচনা দিবে। শয়তান প্ররোচনা মানে হলো যে এত কষ্ট তো ভাল লাগে না, এরপর প্ররোচনা দিবে যে পড়তেছি তো অনেক, কিন্তু পরীক্ষায় তো ভালো পাইতেছি না। আবার প্ররোচনা দিবে যে এত অনেক চাপ, এত পড়ালেখা করা তো সম্ভব হচ্ছে না। তো যে প্ররোচনাই দেখ না কেন, আপনার কাছে আমার একটাই দাবি, সেটা হলো আপনি পরীক্ষায় মাইনাস পান, শূন্য পান, যাই পান না কেন, বা আপনার যতই খারাপ লাগুক না কেন, আপনার দায়িত্ব হচ্ছে প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করা। আপনি যদি অ্যাডভোকেট হতে চান তাহলে এটা ছাড়া আপনার কোনো পন্থা আর কোনো উপায় নাই, এটা ন্যূনতম অনুসরণ আপনাকে করতেই হবে। বুঝাইতে পারলাম? তো এজন্য এই যে প্রথম দিনই বলে দিলাম যে প্রতিদিন যতটুকু পড়বো এটার উপর এর পরের দিন পরীক্ষা। এছাড়া বাদ বাকি যা আছে আমি তো রেগুলার বলেই দেবো, আমাদের গ্রুপ আছে, এক্সাম আছে, বিভিন্ন গ্রুপ ট্রুপ আছে, এগুলো বলে দেবো। তাহলে আমরা আসেন ফৌজদারি কার্যবিধি শুরু করি। ফৌজদারি কার্যবিধি, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় ফৌজদারি কার্যবিধি থেকে 20টা প্রশ্ন এসে থাকে। 20টা। তো ফৌজদারি থেকে 20টা, দণ্ডবিধি থেকে 20টা, এরপরে আপনার দেওয়ানি থেকে 20টা, 60। আর সুনির্দিষ্ট সুনির্দিষ্ট থেকে 10, 70। সাক্ষ্য থেকে 15, 85। এরপরে আপনার বাদ পড়লো কি, তামাদি। তামাদি থেকে 10, 95। আর বাংলাদেশ বার কাউন্সিল থেকে 5, এই হলো 100। তাহলে আমরা এখানে ফৌজদারি কার্যবিধি যতটুকু পড়বো, এই জায়গায় যারা সবচেয়ে কম পারবেন, মনে করেন যে যার মাথায় ধরে না, যে সবচেয়ে কম পারবেন, তারও আমাদের এই প্রস্তুতি থেকে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় 20-এ 12 পাওয়া উচিত। 20-এ কত বলেন? 12। তো আমরা, আমাদের টার্গেট হলো যে আমরা ফৌজদারি থেকে এটা, এই টার্গেটটা হলো যে আমাদের এখানকার সবচেয়ে কম পারেন তার জন্য। বেশি যারা পারেন তারা ইনশাল্লাহ এর চেয়ে অনেক ভালো মার্ক পাবেন। ধরেন আমরা ফৌজদারি থেকে 12, দণ্ডবিধি থেকে 12, দেওয়ানি থেকে 12, 3 12 36, সুনির্দিষ্ট থেকে 7, 36 আর 7 43, সাক্ষ্য থেকে 11, 43 আর 11 54, মাদি থেকে 7, 54 আর 11 কত,
61। আর বাংলাদেশ বার কাউন্সিল থেকে যদি আপনি কিছু নাও পড়েন তাও দুইটা এমনি পারবেন। আর পড়াশোনা করলে ধরলাম আমরা 3 ধরি, তাহলে 61 আর 3 কত? 64। যারা ন্যূনতম পড়ালেখা করবেন তাদের, আমাদের যারা স্টুডেন্ট আছেন তাদের 100-তে 64 পাওয়া উচিত ন্যূনতম। যে একেবারে ন্যূনতম পড়াশোনা করছে তবে পাক না হইলে হবে না, মানে আমার সিলেবাস ন্যূনতম আপনার অনুসরণ করতে হবে। বুঝতে পারছেন? আর যারা একটু মনোযোগ দিয়ে পড়বেন তারা দেখবেন যে আধা ঘন্টা বা 35 মিনিটের মধ্যে আপনার 95টা দাগানো শেষ। এরপরে পরে যে ভাববেন যে বাকি সাইডটা কে আমি আর দাগাবো কিনা। বুঝতে পারছেন? তো এজন্য এই জায়গায় বিভিন্ন ধরনের লোক আমার সামনে আছেন, যারা এর আগে আমার কাছে পড়ছেন, একেবারে নতুন আছেন, বিভিন্ন ধরনের লোক আছেন। তাহলে আপনাদের যেটা দায়িত্ব সেটা হলো যে বিশ্বাস রেখে এই যে যে আজকে থেকে আজ আমরা ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করে ফেলবেন। যাই হোক না কেন, যে আজকে ফৌজদারি যা পড়বো আপনার টার্গেট থাকবে আগামীকাল 5টার আগে যেন একটু পড়া শেষ হয়ে যায়। আর পড়া বাদ দিবেন না, দিবেন না, দিবেন না। একেবারেই যদি খুবই গুরুত্বপূর্ণ হয় সেই ক্ষেত্রে দিতে পারেন, নাহলে আমার সাজেশন থাকবে যে আপনারা প্রতিদিনের ক্লাস প্রতিদিন শেষ করবেন। এই আর কি, অনেক কথা বললাম, আসেন আমরা শুরু করি। আহ ফৌজদারি কার্যবিধি হচ্ছে 1898 সালের আইন। সবার উপরে দেখেন ফৌজদারি কার্যবিধি 1898। এর নিচে লেখেন পাশ হয় 22শে মার্চ। পাশ হয় 22শে মার্চ। ফৌজদারি কার্যবিধি কত সালে পাশ হয়? 1898 সালের 22শে মার্চ। ব্রাকেটে লেখেন 5 নং আইন। কি লিখবেন বলেন? 5 নং আইন। ওই যে পান নাই এখনো? আরো যান, আরো যান, আরো যান, শুরু হয় নাই তো। ওই যে হ্যাঁ। তাহলে ফৌজদারি কার্যবিধি কত সালের আইন? 1898, পাস হয় 22শে মার্চ, 1898 সালের 22শে মার্চ। আর এটা হচ্ছে 5 নং আইন। এখন আমরা এখানে চলে আসি, প্রারম্ভিক লেখা আছে, এটা অ্যাকচুয়ালি প্রারম্ভিক। তো প্রারম্ভিকের কিছু কথা আমি এখানে বলি। প্রারম্ভিকের এই জায়গায় একটু শুনেন। আমরা সমগ্র যে বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হলো পদ্ধতিগত আইন, আর একটা হচ্ছে তত্ত্বগত আইন। পদ্ধতিগত আইনের ইংরেজি শব্দ হচ্ছে প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল, যে আইনে একটা মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে, যে একটা ফৌজদারি মামলা কিভাবে হবে, কোথায় হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে বিচার হবে, কিভাবে রায় হবে, যে আইনে পদ্ধতি নিয়ে আলোচনা করছে সেটা হলো পদ্ধতিগত আইন। তাই ফৌজদারি কার্যবিধিতে সকল পদ্ধতি নিয়ে আলোচনা করেছে, এই কারণে ফৌজদারি কার্যবিধি হলো একটা কি আইন? পদ্ধতিগত আইন। আর দণ্ডবিধিতে আলোচনা করছে শাস্তি এবং সংজ্ঞা। শাস্তি এবং সংজ্ঞা, এজন্য দণ্ডবিধি হচ্ছে আপনার তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল। ধরেন উদাহরণস্বরূপ বলি যে দণ্ডবিধিতে বলা আছে খুনের সংজ্ঞা, খুনের শাস্তি, কিন্তু খুনের মামলা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কিভাবে তদন্ত হবে, কিভাবে অনুসন্ধান হবে, সেটা দণ্ডবিধিতে নেই। তো এজন্য ফৌজদারি কার্যবিধি হলো পদ্ধতিগত আইন, আর দণ্ডবিধি হচ্ছে তত্ত্বগত আইন। যারা এতগুলো মনে রাখতে পারবেন না, আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় মোট 7টা সাবজেক্টের মধ্যে 2টা হলো সাবস্টেন্টিভ ল, দণ্ডবিধি আর সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই 2টা ছাড়া আর সব হলো প্রসিডিউরাল। বুঝতে পারছেন? প্রসিডিউরাল শব্দের অর্থ কি? পদ্ধতি। তাহলে ফৌজদারি কার্যবিধি একটা কি আইন? পদ্ধতিগত আইন। কেন? এখানে ফৌজদারি মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। বুঝতে পারছেন? তো এই জায়গা পড়বো না, এই জায়গা জাস্ট একটা কথা লেখেন, সেই কথাটা হলো যে সর্বপ্রথম 1861 সালে, এটা একটু লেখেন, সর্বপ্রথম 1861 সালে, সর্বপ্রথম 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক, সর্বপ্রথম 1861 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়। ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাস হয়, লিখেছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম পাস হয় কত সালে, 1861 সালে, কে পাস করে? ব্রিটিশ পার্লামেন্ট। শেষ। আর এই জায়গায় আমরা তথ্যচিত্রতে চলে আসি। তথ্যচিত্র, এটি একটি পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধি প্রথম পাস করা হয় 1861 সালে, কার্যকর হয় 1লা জুলাই 1898। এই আইনে মোট ধারা আছে 565টা।
আর তফসিল আছে 5টা। আন্ডারলাইন করেন, একটি তফসিল বাতিল। তাহলে বর্তমানে তফসিল আছে কয়টা? 4টি। মানে বলবৎ আছে 4টা। যদি বলে মোট তফসিল কয়টা, উত্তর হবে কয়টা? 5টা। ধারা আছে কয়টা? 565টা। এই জায়গায় একটু নিচে লেখেন সর্বশেষ সংশোধনী 2025। সর্বশেষ সংশোধনী 2025, এখানে একটু লেখেন সর্বশেষ সংশোধনী 2025। তো আমরা সেলফ প্র্যাকটিসের প্রশ্নগুলো যদি দেখি, এই ধরনের প্রশ্ন এখন আর খুব বেশি আসে না, বাট তারপর আমাদের জানা থাকলো 1 নম্বর প্রশ্নটা যদি দেখেন যে ফৌজদারি কার্যবিধি হলো একটা কি আইন? পদ্ধতিগত আইন। 2 নম্বর প্রশ্নটা যদি দেখেন, সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি পাশ হয় কত সালে? 1961 সালে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে চলে আসি আমরা ফৌজদারি কার্যবিধির বিন্যাস। ফৌজদারি কার্যবিধির দেখেন এখানে দুই পাশে, এক পাশে আছে ধারা 565টা, আর এক পাশে আছে তফসিল বা শিডিউল। এ জায়গায় একটা কথা লিখে রাখবেন, শিডিউল মোট আছে কয়টা? 5টা। বর্তমানে বলবৎ আছে কয়টা? 1টা। তাহলে বাতিল হয়েছে কয়টা? 1টা। এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মোট তফসিল কয়টা, উত্তর হবে 5টা। যদি বলে বলবৎ আছে কয়টা? 4টা। বুঝতে পেরেছেন? এখন যদি বলেন যে স্যার ফৌজদারি কার্যবিধিতে তো 565টা ধারা আছে, যে কোনো আইনে ধারা থাকার পরেও তফসিল থাকার কারণ কি? ধারা থাকার পরেও তফসিল থাকার কারণ হলো যে ধারাতে যে কথাগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করে নাই, সেই কথাগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে কিসে? তফসিলে। ধরেন আপনি যখন কোথাও যাচ্ছেন, ধরেন 1 দিনের ট্যুর বা 2 দিনের ট্যুর, আপনি ঢাকা বাংলাদেশ বার কাউন্সিলে যাচ্ছেন এই ফর্ম জমা দিতে। তো বাংলাদেশ বার কাউন্সিলে গেলে আপনি নিশ্চয়ই ওই এমনি যাবেন এমনি আসবেন, আপনি নিশ্চয়ই একটা লাগেজ নিয়ে যাবেন না। মানে বড় কাপড় চোপড় এগুলো নিয়ে কিন্তু 10-12টা কাপড় চোপড় নিয়ে যাবেন? যাবেন না। তার মানে ছোট আইনের তফসিল লাগে না। বুঝছেন? ছোট আইনের ধারাগুলোতেই সব বিস্তারিত বলা আছে। কিন্তু যখন আপনি এক জায়গায় 1 মাসের ট্যুরে যাচ্ছেন বা 6 মাসের জন্য যাচ্ছেন, তখন আপনি তো যাচ্ছেনই, সাথে আপনার ব্যাগ ট্যাগও গুছাইয়া নিয়ে যাচ্ছেন, জামা কাপড় বা নিত্য প্রয়োজনীয় সামগ্রী। তার মানে কি, আমি যা পড়ছি তো পড়ছি, আর এই জায়গায় অনেক কিছু আছে যেগুলো ভবিষ্যতে পড়া লাগবে। তাহলে ওই যে যে ব্যাগগুলো, এই ব্যাগগুলো হলো আইনের তফসিল। বুঝতে পারছেন? তাহলে যে কথাগুলো ধারায় ব্যাখ্যা করা বিস্তারিত ভাবে বলে নাই, সেগুলো ব্যাখ্যা করেছে কোথায়? তফসিল। আচ্ছা, এখন আমরা তফসিলে আসি। ফৌজদারি কার্যবিধিতে বর্তমানে বলবৎ আছে কয়টা তফসিল? 4টা। আর প্রথম তফসিল হচ্ছে বাতিল। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধিতে কোন তফসিলটা বাতিল করা হয়েছে, প্রথম তফসিল। তো আমরা এখন তফসিলের বিবরণ পড়বো, এটা মনে রাখতে হবে যে কোন তফসিলে কি আছে। তো এখানে দেখেন প্রথম তফসিল বাতিল। দ্বিতীয় তফসিলের নিচে 3টে স্টার দেন, বিবিআই। দ্বিতীয় তফসিল 3টে স্টার দেন। দ্বিতীয় তফসিলে কি আছে দেখেন, পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য, আন্ডারলাইন করেন, আমলযোগ্য নাকি আমল অযোগ্য, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য ইত্যাদি আলোচনা করা হয়েছে কোন তফসিলে? দ্বিতীয় তফসিল। তাহলে দ্বিতীয় তফসিল আমরা একটু পরেই আসতেছি। দ্বিতীয় তফসিল পড়লে আমরা বুঝবো যে পেনাল কোডের অধীন কোন অপরাধটা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, কোনটা আমলযোগ্য নাকি আমল অযোগ্য, কোনটা আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য। এই সব কিছু আমি জানতে পারবো কত তফসিল থেকে? দ্বিতীয় তফসিল। তৃতীয় তফসিল দেখেন, ম্যাজিস্ট্রেট গণের, আন্ডারলাইন করেন, সাধারণ ক্ষমতা। ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা, ব্র্যাকেটে লেখেন ডান সাইডে ধারা 36। ধারা 36। এবং ব্র্যাকেটে আরো লিখবেন বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখেছেন? এই কথাটার অর্থ হলো পরীক্ষায় প্রশ্ন আসবে এই ধরনের যে ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা কত তফসিলে আছে? তৃতীয়। তৃতীয় তফসিলের বিষয়বস্তু কত ধারায় আছে? 36 ধারা। তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেট গণের যে সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করছে কোন কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝতে পেরেছেন? চতুর্থ তফসিলে আসেন, ম্যাজিস্ট্রেট গণের উপর আরোপযোগ্য, গোল দিবেন অতিরিক্ত ক্ষমতা।
কত কি ক্ষমতা? অতিরিক্ত ক্ষমতা। ডান সাইডে লেখেন ধারা 37, ধারা 37। আর এটাও বিচারিক নির্বাহী উভয়, এটাও বিচারিক নির্বাহী উভয়। তো যদি বলে ম্যাজিস্ট্রেটদের উপর আরোপিত অতিরিক্ত ক্ষমতা কত তফসিলে আছে? চতুর্থ তফসিল। কত ধারা? 37 ধারা। কোন কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক বা নির্বাহী। বুঝতে পারছেন পড়ার পদ্ধতি কি? আচ্ছা, পঞ্চম তফসিল দেখেন। পঞ্চম তফসিলে আছে ফরম সমূহ। পাশে লেখেন ধারা 555, 555, তিনটা পাঁচ, 555। যদি বলে যে ফৌজদারি কার্যবিধির কোন তফসিলে ফরম সমূহ আলোচনা করছে? পঞ্চম তফসিলে। কত ধারা? 555। ঠিক আছে, তাহলে এই পাঁচটা তফসিলে কোন তফসিলে কি আছে, কোনটা বাতিল, এটা আপনার মনে রাখতে হবে। প্রথম তফসিল বাতিল। দ্বিতীয় তফসিলে পেনাল কোডের ধারা, জামিনযোগ্য জামিন অযোগ্যতা এগুলো বিস্তারিত বলছে। তৃতীয় তফসিলে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা, ধারা 36। চতুর্থ তফসিলে ম্যাজিস্ট্রেটের উপর আরোপিত অতিরিক্ত ক্ষমতা, ধারা কত? 37। আর পঞ্চম তফসিলে কি? ফরম সমূহ, ধারা 555। এটা মনে রাখতে হবে। বুঝতে পেরেছেন? এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো দ্বিতীয় তফসিল বিস্তারিত জানতে হবে। দ্বিতীয় তফসিল বা সেকেন্ড শিডিউল। দ্বিতীয় তফসিলে মোট কলাম আছে 8টি। গোলদেন মোট কলাম কয়টা? 8টি। আপনারা কলাম এবং রো এটা কি বুঝেন? এই যে যে পত্রিকা পড়েন, পত্রিকা আমরা যে সংবাদপত্র, সংবাদপত্র যে এই যে উপর থেকে নিচে এটা হলো কলাম। আর এই যে বাংলা খাতা যে আমরা এভাবে পড়ি আড়াআড়ি ভাবে, এটা হচ্ছে কি? রো। তাহলে লম্বালম্বি ভাবে হচ্ছে কলাম, আর আড়াআড়ি ভাবে কি? রো। তো তাহলে এই দ্বিতীয় তফসিলে মোট কলাম আছে কয়টা? 8টা। এই 8টার কোথায় কি আছে এটা আবার মনে রাখতে হবে। দেখেন, প্রথম কলামে আছে দণ্ডবিধির অধীন ধারা। এখন যদি বলেন যে স্যার পড়তেছি ফৌজদারি কার্যবিধি, তো এর মধ্যে দণ্ডবিধিটাই নিয়ে আনলো কেন? মানে অনেকে ভাবতে পারেন যে পড়তেছি ফৌজদারি কার্যবিধি, এর মধ্যে দণ্ডবিধি লাগবে কেন? ভাই, মামলা যখন ফৌজদারি মামলা হবে তাহলে তো দুইটার কম্বিনেশনে হবে। লাগবে দণ্ডবিধি হচ্ছে গুলি, আর ফৌজদারি কার্যবিধি হচ্ছে বন্দুক। এখন শুধু বন্দুক যদি থাকে গুলি পাবেন কোন জায়গা? আবার শুধু বন্দুক গুলি আছে, বন্দুক লাগবে না? বন্দুক লাগবে। তাহলে দণ্ডবিধির যে খুন আছে, চুরি আছে, এগুলো তো ওই জায়গায় শাস্তি বলছে, বাট এটা বিচার করতে গেলে আমার লাগবে কারে? ফৌজদারি কার্যবিধি নেই। তাহলে এই জায়গায় দ্বিতীয় তফসিলের প্রথম কলামে বলছে দণ্ডবিধির অধীন ধারা। আমি উদাহরণস্বরূপ এখানে ধরে নিলাম, একটা ধারার কথা বলতেছি। এখানে ধরেন আছে 302 ধারা, 302 ধারা। দ্বিতীয় কলামে দেখেন অপরাধ। অপরাধ, অপরাধ মানে হলো দ্বিতীয় কলামে লেখা লেখা থাকবে যে দণ্ডবিধির 302 ধারায় কি অপরাধ আছে। তাহলে দণ্ডবিধির ধরেন 302 ধারায় আছে হলো খুন, খুনের শাস্তি আর কি। বুঝছেন? তাহলে আমাদের যে দ্বিতীয় তফসিলের প্রথম কলামে থাকবে দণ্ডবিধির অধীন ধারা, দ্বিতীয় কলামে থাকবে যে ওই ধারায় কি অপরাধ আছে নাকি। তৃতীয় কলাম দেখেন, তৃতীয় কলামে বলছে ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেফতার করতে কি পারে না, নাকি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে কি পারে না, বা আন্ডারলাইন করেন আমলযোগ্য নাকি আমল অযোগ্য। অর্থাৎ পুলিশের কাছে মামলা যান, পুলিশের কাছে গিয়ে মামলা দেন, অথবা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে করেন, তখন ম্যাজিস্ট্রেট বা পুলিশ যখন ওই মামলাটা একসেপ্ট করবে, তখন ম্যাজিস্ট্রেট বা পুলিশ দেখবে ফৌজদারি কার্যবিধির তৃতীয় কলাম, তৃতীয় কলামে দেখবে যে পুলিশকে এটা ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে কি পারে না। এবং ওয়ারেন্ট ছাড়া, শুনেন, আমলযোগ্য অপরাধ কাকে বলে শুনে রাখেন। যদি আমলযোগ্য কথাটার অর্থ হলো যেটা হলো গুরুতর প্রকৃতির অপরাধ। কি বলেন? বড় অপরাধ, গুরুতর প্রকৃতির অপরাধ। যে অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে সেটা বলে আমলযোগ্য বা কগনিজেবল। আর যে অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করতে হলে ওয়ারেন্ট লাগবে সেটা হলো ছোট অপরাধ। তাহলে ওয়ারেন্ট লাগবে যে অপরাধের ক্ষেত্রে সেটা বলে আমল অযোগ্য। আমল অযোগ্য। ওয়ারেন্ট লাগলে হলো আমল অযোগ্য, আর ওয়ারেন্ট না লাগলে কি আমল যোগ্য। তাহলে খুনের অপরাধ আমল যোগ্য নাকি আমল অযোগ্য এটা কত কলাম থেকে জানবো? তৃতীয়। তাহলে আমরা প্রথম কলাম থেকে জানলাম ধারা, দ্বিতীয় কলাম থেকে জানলাম ধারায় কি অপরাধ আছে,
তৃতীয় কলাম থেকে জানলাম আমলযোগ্য নাকি আমল অযোগ্য। চতুর্থ কলাম দেখেন, প্রথমে ওয়ারেন্ট নাকি সমন ইস্যু করা হবে। চতুর্থ কলাম থেকে জানবো যে যখন এই মামলাটা যদি কোর্টে করা হয়, কোর্টে আমরা একটু পরেই জানবো যে ফৌজদারি মামলা দুই জায়গায় করা যায়, একটা হলো থানায় আর একটা হলো ম্যাজিস্ট্রেটের কাছে। যদি কোর্টে করা হয় তাহলে কি ইস্যু করবে? আগে আগে কি ওয়ারেন্ট ইস্যু করবে নাকি আগে সমন ইস্যু করবে? যারা এখনো ওয়ারেন্ট বুঝেন না, ওয়ারেন্ট মানে হলো আদালতের একটা আদেশ, যে আদেশ অনুসারে আসামিরে ধরে নিয়ে আসে, এটা হলো ওয়ারেন্ট। আর সমন হলো আসামিরে দিয়ে আসবে যে আপনার নিজের তাগিদে অমুক তারিখে হাজির হওয়া লাগবে, এটা হলো সমন। আর যখন ওরারে কষ্ট করে ধরে নিয়ে আসবে, এটারে বলা হলো ওয়ারেন্ট। বুঝছেন? তাহলে চতুর্থ কলাম থেকে জানা যাবে যে খুনের মামলায় আগে কি ওয়ারেন্ট দিবে নাকি আগে কি সমন দিবে। বুঝছেন? তাহলে আবার আমরা মিলাই, প্রথম কলামে আছে দণ্ডবিধির ধারা, দ্বিতীয় কলামে আছে ওই ধারায় কি অপরাধ আছে, তৃতীয় কলামে আছে আমলযোগ্য নাকি আমল অযোগ্য, চতুর্থ কলামে আছে আগে কি ওয়ারেন্ট দিবে নাকি আগে সমন দিবে। পঞ্চম কলাম দেখেন, জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য। অর্থাৎ খুনের মামলায় যদি কাউকে গ্রেফতার করে তাহলে এটা কি জামিন দিবে নাকি জামিন দিবে না, বা এটা কি জামিনযোগ্য অপরাধ নাকি জামিন অযোগ্য অপরাধ, এটা জানা যাবে দ্বিতীয় তফসিলের কত কলাম? পঞ্চম। ষষ্ঠ কলাম দেখেন, অপরাধটি আপোষযোগ্য নাকি আপোষ মীমাংসা যোগ্য কিনা, কম্পাউন্ডেবল কিনা, খুনের মামলা কি আপোষ মীমাংসা করা যাবে কিনা, এটা জানা যাবে। তাহলে আপোষ যোগ্য নাকি আপোষ অযোগ্য, এটা আমরা জানবো কত কলাম থেকে? ষষ্ঠ কলাম থেকে। সপ্তম কলামে আসেন, বিচার টিচার শেষ, খুনের মামলা বিচার শেষ, এখন কি শাস্তি দিবে? দণ্ডবিধির অধীন উল্লেখিত শাস্তি, কি সাজা দিবে, এটা বলা আছে কত কলামে? সপ্তম কলাম। এবং সব শেষে যে আদালত কর্তৃক অপরাধটি বিচারযোগ্য, মানে আমরা ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ একটু পরেই পড়বো, ফৌজদারিতে ম্যাজিস্ট্রেট আদালত আছে, দায়রা আদালত আছে। এখন ওই মামলাটা কোন আদালত কর্তৃক বিচারযোগ্য? ম্যাজিস্ট্রেট আদালত বিচার করবে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী, দায়রা আদালত অতিরিক্ত দায়রা জজ কে বিচার করবে, এটা জানা যাবে দ্বিতীয় তফসিলের কত কলাম থেকে? অষ্টম কলাম। সো ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল হলো এমন একটা বিষয় যেটা উকিল সাহেবদের লাগে, জজ সাহেবদের লাগে, পুলিশদের লাগে। বুঝতে পারছেন? সবার লাগবে, না হলে আপনি যে কোনো একটা বিষয়ের ক্ষেত্রেই এটা অবশ্যই প্রয়োজনীয়। তাহলে আমার মনে রাখতে হবে এখানে দ্বিতীয় তফসিলে মোট কলাম আছে কয়টা? এই 8টা মনে রাখতে হবে। আবার বলি, প্রথম কলামে দণ্ডবিধির ধারা, দ্বিতীয় কলামে ওই ধারায় কি অপরাধ আছে, তৃতীয় কলাম আমলযোগ্য নাকি আমল অযোগ্য, চতুর্থ কলামে ওয়ারেন্ট নাকি সমন, পঞ্চম হলো কি জামিন, ষষ্ঠ হলে আপোষ নাকি আপোষ অযোগ্য, সপ্তমে কি শাস্তি, আর অষ্টমে হলো কোন আদালত বিচার। তো এই যে শিখাই দিলাম, এই 8টা আপনার মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে দ্বিতীয় তফসিলের অমুক কলামে কি আছে, দ্বিতীয় তফসিলের তমুক কলামে কি আছে। বুঝছেন? এখন আমরা বিগত বছরের প্রশ্ন দেখি। দেখেন 2014 সালের বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য। কোন আদালত কর্তৃক বিচারযোগ্য বলতে তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে? দ্বিতীয় তফসিলের কত কলাম? অষ্টম কলাম। এখন আপনি যখন বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে যাবেন, আপনার একটু বুদ্ধি থাকা লাগবে, একেবারে হাবাগোবা হইলে হবে না। কেমনে? আপনি জানেন যে কে বিচার করবে, আমলযোগ্য নাকি আমল অযোগ্য, এটা আমি দ্বিতীয় তফসিলে জানি, কিন্তু কোন কলামে তা তো আমার মনে পড়তেছে না। দরকারও নাই। এই অপশনে কি দ্বিতীয় তফসিল আর আছে কিনা দেখেন, প্রথম তফসিল, তৃতীয় তফসিল, চতুর্থ তফসিল, দ্বিতীয় তফসিল। তাহলে দ্বিতীয় তফসিল একটাই আছে, তাহলে কলাম আমার মনে না থাকলেও কি চলে। বুঝেন কিনা? সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা দেখেন, ক্রিমিনাল প্রসিডিউর কোডে মোট কতটি শিডিউল আছে? এই জায়গায় উত্তর কাউন্ট করছে 4টি, এটা 5টি করেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসতো ভাই যে মোট বলবৎ আছে কয়টা, তখন হতো 4টা। বুঝছেন? 2 নাম্বার গুরুত্বপূর্ণ, 5 নাম্বার গুরুত্বপূর্ণ। 5 নাম্বারটা একটু পড়ি। ফৌজদারি কার্যবিধির কত তফসিলে কত কলামে আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সমূহ উল্লেখ আছে? কত কলামে বলেন? দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম। এই জায়গার ব্যাখ্যাটা জরুরি, ব্যাখ্যাটা একটু পড়ি। ব্যাখ্যা, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে সুনির্দিষ্টভাবে আমলযোগ্য বা আমল অযোগ্য শব্দগুলো ব্যবহার করেনি, সেখানে ব্যবহার করা হয়েছে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে, আন্ডারলাইন করেন, মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট।
যদি লেখা থাকে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে ধরে নেবেন এটা আমলযোগ্য। আর যদি লেখা থাকে বা ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করবে না, শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে শ্যাল নট বা মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট লেখা থাকলে ধরে নেবেন আমল অযোগ্য। মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, শ্যাল অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, নট নাই, তাহলে হলো আমল যোগ্য। আর যদি মে নট অ্যারেস্ট মানে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করবে না বা ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না, মে নট আর শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট নট থাকলে হলো আমল অযোগ্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ, নট থাকলে ধরে নেবেন নন কগনিজেবল মানে আমল অযোগ্য, আর নট না থাকলে হলো আমল যোগ্য বা কগনিজেবল। আচ্ছা, তাহলে এখানে একটা কথা মনে রাখেন যে এই আমলযোগ্য আমল অযোগ্য শব্দগুলো কখনো ব্যবহার করে না, কখন ব্যবহার করে ধর্তব্য অপরাধ, ধর্তব্য। আমলযোগ্যের একটা বাংলা হলো ধর্তব্য, আর আমল অযোগ্যের বাংলা হচ্ছে অধর্তব্য। তো একটু লিখে রাখেন এক জায়গা যে আমলযোগ্য সমান সমান ধর্তব্য। ধ ধ তয় রে বয়জফলা, পরীক্ষায় আসছে ধর্তব্য। আমলযোগ্যের আর একটা বাংলা কি? ধর্তব্য। আমল অযোগ্য হচ্ছে অধর্তব্য। বুঝতে পেরেছেন? আমরা 8 নম্বর প্রশ্নটা পড়ি। বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাধারণ এখতিয়ারের উল্লেখ আছে। সাধারণ এখতিয়ার, বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ এখতিয়ার কত তফসিল? তৃতীয়। তৃতীয় তফসিল না? 3টে স্টার দেন। 8 নম্বর প্রশ্ন 3টে স্টার। ডান সাইডে দেখেন 36 ধারা। কেউ না বুঝলে বা না পেলে আমারে প্রশ্ন করেন, পাশের জন্য জ্বালায়েন না। বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গোল দেবেন, অতিরিক্ত ক্ষমতার উল্লেখ আছে। অতিরিক্ত ক্ষমতা এটা আছে চতুর্থ তফসিলে, ধারা কত? 37। তাহলে সাধারণ ক্ষমতা 36 তৃতীয় তফসিল, আর অতিরিক্ত ক্ষমতা 37 কত তফসিল? চতুর্থ তফসিল। কোন কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক এবং নির্বাহী উভয়। যতটুকু পড়লাম এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা চলে আসি ফৌজদারি কার্যবিধির প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ক্রিমিনাল প্রসিডিউর অর ক্রিমিনাল প্রসিডিউর কোড, ধারা 5। পাইছেন? পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ কোন কোন ক্ষেত্রে, মানে কোন ধারায় বলা হয়েছে? 5 ধারায়। এখন এই প্রয়োগ মানে প্রয়োগ থেকে আমরা কি জানতে পারবো? ধরেন ফৌজদারি কার্যবিধি একটা কি আইন? প্রসিডিউরাল ল না? প্রসিডিউরাল ল। এখন আর দণ্ডবিধি একটা কি? সাবস্ট্যান্টিভ ল। দণ্ডবিধিতে শাস্তি আর সংজ্ঞা দিছে নাকি? আমাদের বাংলাদেশে ফৌজদারি কার্যবিধি মানে ফৌজদারি আইন সংক্রান্ত প্রসিডিউরাল ল একটাই আছে, সেটা হলো ফৌজদারি কার্যবিধি। আর কোনো প্রসিডিউরাল ল নাই, কিন্তু সাবস্ট্যান্টিভ ল বহু আছে, কয়েকশো আছে। সাবস্ট্যান্টিভ ল মানে হলো যে আইনের শাস্তি সম্পর্কে আলোচনা করছে। দণ্ডবিধি যেরকম একটা সাবস্ট্যান্টিভ ল, এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সাবস্ট্যান্টিভ ল, যৌতুক নিরোধক আইন সাবস্ট্যান্টিভ ল, তারপর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট এক সাবস্ট্যান্টিভ ল, এরকম মানব পাচার প্রতিরোধ কি সাবস্ট্যান্টিভ ল, তারপরে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইন সাবস্ট্যান্টিভ ল। তাহলে দণ্ডবিধির ক্ষেত্রে তো ফৌজদারি কার্যবিধি প্রয়োগ হবে কি হবে না, বা অপরাধ সংক্রান্ত যে অন্যান্য আইন আছে ওইগুলার ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রয়োগযোগ্য হবে কি হবে না, এই কথাগুলো আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 5 ধারায়। তো প্রথমেই চলে আসি, দেখেন এখানে আছে যে ফৌজদারি কার্যবিধির 5-1 ধারায় বিধান করা হয়েছে। পাইছেন? ফৌজদারি কার্যবিধির 5-1 ধারায় বিধান করা হয়েছে, দণ্ডবিধির অধীন আন্ডারলাইন করবেন সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতিতে হবে। এই কথাটার অর্থ হলো এই জায়গা বলে দিছে যে দণ্ডবিধির অধীন যত অপরাধ আছে
এই অপরাধের তদন্তের ক্ষেত্রে, অনুসন্ধানের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। কত ধারায়? 5-এর 1। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে একটা স্বীকৃতি পেলাম যে দণ্ডবিধির অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি অনুসারে যে করা যাবে। কোথায় বলা আছে? 5-এর 1। ক্লিয়ার? এখন যদি কেউ বলেন স্যার তদন্ত অনুসন্ধান বিচার কি, এটা একটু ধৈর্য ধরে থাকেন, একটু পরে আসতেছি, বাট আপাতত মনে রাখেন যে দণ্ডবিধির অধীন কোন অপরাধের বিচার, তদন্ত, অনুসন্ধান করতে হলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-এর 1। মানে দণ্ডবিধি নামক যে গুলি, এই গুলি কি দিয়ে চালানো যাবে? ফৌজদারি কার্যবিধি নামক বন্দুক দিয়ে চালানো যাবে। আচ্ছা, এখন দেখেন, তাহলে গুলি তো দণ্ডবিধি ছাড়াও আমাদের দেশে আরো অনেক গুলি আছে, মানে অপরাধ সংক্রান্ত তো আরো অনেক আইন আছে। তাহলে ওই আইনগুলোর বিচার, তদন্ত কি ফৌজদারি কার্যবিধি অনুসারে করা যাবে কি যাবে না? এটার ব্যাখ্যা দিয়েছে, দেখেন এই যে অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার ফৌজদারি কার্যবিধির 5-এর 2-এ। কত ধারা? 5-এর 2। মানে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, এই ব্যাখ্যা কততে দেওয়া হয়েছে? 5-এর উপধারা 2। আর দণ্ডবিধির অপরাধ সমূহের বিচার ফৌজদারি কার্যবিধি অনুসারে করা যাবে কি যাবে না, কত ধারা? 5-এর 1। বুঝেন কিনা? তাহলে 5-এর 2টা আমরা একটু পড়ি, দেখেন। অন্যান্য যে কোনো আইনের অধীন সকল অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধিতে, আন্ডারলাইন করবেন, উল্লেখিত একই বিধানসমূহ অনুসারে করতে হবে। উল্লেখিত একই বিধানসমূহ অনুসারে করতে হবে। মানে তাহলে এই জায়গায় বলতেছে যে অন্যান্য আইনের অধীনদের ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি কি প্রযোজ্য, কিন্তু উক্ত অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচারের পন্থা ও স্থান নিয়ে, আন্ডারলাইন করবেন, কোনো বিধান করা হলে সেই ক্ষেত্রে উক্ত বিধানসমূহ প্রযোজ্য হবে। এই কথাটার অর্থ কি একটু আন্ডারলাইন করেন। উক্ত অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচারের পন্থা এবং স্থান নিয়ে কোনো বিধান করা হলে সেই ক্ষেত্রে উক্ত বিধানসমূহ প্রযোজ্য হবে। অর্থাৎ এই জায়গায় প্রথমত বলল যে অন্যান্য আইনের ক্ষেত্রেও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, এইটুক তো বুঝছেন। পরের অংশে বলছে যে যদি ওই আইনের অধীন অনুসন্ধান, তদন্ত বা বিচারের জন্য যদি ওই আইনে আলাদা কোনো পদ্ধতি থাকে তাইলে আর ফৌজদারি কার্যবিধিরে লাগবে না, কিন্তু ওই আইনে যদি কোনো বিধান না থাকে তাইলে ফৌজদারি কার্যবিধিরে লাগবে। তার মানে এইটুকু পড়ে আমরা জানলাম বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, আবার হবে না। বুঝেন কিনা? যদি বিশেষ আইনে আলাদা কিছু বলা না থাকে তাইলে হবে, আর বিশেষ আইনে যদি ওরই আলাদা বিধিবিধান আছে তাহলে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না। বুঝেন কিনা? কথা ক্লিয়ার? তাহলে আমরা জানলাম যে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি পরীক্ষা যদি প্রশ্ন আসে যে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, হতেও পারে, ওই আইনে যদি বলা থাকে তাহলে, মানে ওই আইনে যদি কোনো বিধিবিধান না থাকে তাইলে হবে, আর ওই আইনে যদি আলাদা তদন্ত, অনুসন্ধান, বিচারের আলাদা বিধান থাকে তাহলে আর ফৌজদারি কার্যবিধি লাগবে না। ক্লিয়ার? এখন ভাই আর একটা কথা আমার একটু জানতে হবে, সেটা হলো, কে ঘুমাই, ঘুম আসছে, দাঁড়ান। আর একটা কথা হলো যে যদি বিশেষ আইনে উনি কিছুই বলে নাই, মুখ ফেটে কিছু বলে নাই, মানে ফৌজদারি কার্যবিধি লাগবে কি লাগবে না, মানে হ্যাঁও বলে নাই নাও বলে নাই, তাহলেও ফৌজদারি কার্যবিধি লাগবে। বুঝছেন? ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, এরকম যদি ভবিষ্যতে কোনো আইন একটা তৈরি করতে, কিন্তু ওই আইনে বলা নাই যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে কি হবে না, যদি কিছুই বলা না থাকে তাহলেও প্রযোজ্য হবে। এই হলো কথা। তাহলে আমার দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-এর কত? 1। আর বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে নাও পারে, 5-এর কত? 2। বুঝতে পেরেছেন? আর বিশেষ আইনে প্রযোজ্য হবে কি হবে না স্পষ্টভাবে কিছু যদি বলা নাও থাকে তাহলেও প্রযোজ্য হবে। বুঝছেন? এতটুকুই পড়বো। এখানে একটা উদাহরণ আছে, পরের পেজে দেখেন উদাহরণ। উদাহরণে জাস্ট একটা আইনের আমি একটা কথা বলি, যে দুর্নীতি দমন কমিশন আইন 2004। দুদক শুনছেন না? বলে না যে দুদক মামলা করে, দুর্নীতি দমন কমিশন আইন, দুদক প্রতিষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুসারে। তো দুদকের মামলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি লাগবে না, কারণ দুর্নীতি দমন কমিশন আইনে কোন অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচারের জন্য আলাদা বিধিবিধানই আছে। যেহেতু ওই আইনেই আলাদা বিধিবিধান আছে তাহলে ফৌজদারি কার্যবিধি কি লাগবে। বুঝছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে
যে নিম্নের কোন আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য না? দুর্নীতি দমন কমিশন আইন 2004। বুঝতে পেরেছেন? এছাড়া ওই যে আপনি এই যে দেখেন সাইবার নিরাপত্তা আইন বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন বলেন, এই সকল ক্ষেত্রে আবার ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, কারণ ওই আইনে বলা আছে যে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। তাহলে এই হলো কথা। তো পাঁচ ধারার তাহলে সারমর্ম কি দাঁড়াইলো? যদি বলে ফৌজদারি কার্যবিধির প্রয়োগ কত ধারা? পাঁচ ধারা। দণ্ডবিধির ক্ষেত্রে প্রয়োগ 5-1। বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগ কত? 5-2। বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হতেও পারে, নাও পারে। কততে? 5-2। বুঝছেন? যদি একটা আইনের কথা বলে যে এই আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি লাগবে না, সেই আইনটা কি? দুর্নীতি দমন কমিশন আইন 2004। সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা পড়বেন। এখানে যদি এটা একটু পড়ি যে দণ্ডবিধির অধীন সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতিতে হবে। কোথায় বলেছে? ফৌজদারি কার্যবিধির 5 ধারায়। বুঝছেন? তাহলে 5 ধারা কে বুঝেন নাই বলেন? 5 ধারা কে বুঝেন নাই? প্রশ্ন থাকলে করেন, লজ্জা শরমের কিছু নাই। বলেন, সবাই বুঝছেন? বুঝলে কিন্তু আমি প্রশ্ন করব। লুৎফর সাহেব বুঝছেন 5 ধারায় কি বলছে বলেন? সকল অপরাধের তদন্ত বিচার করা হবে 5 ধারা। তদন্ত ও সন্ধান বিচার সকল অপরাধের দণ্ডবিধির অধীন সকল অপরাধের তদন্ত ও সন্ধান বিচার করা 5 ধারায়। আর কিছু বলে নাই? তাহমিনা বলেন আর কি বলছে? সকল আইনের তদন্ত, অনুসন্ধান, বিচার। এটা হলো 5-1। আল কাবিদ বলেন দি 5-2 ভাই। বিশেষ কোনো আইনে উল্লেখ থাকে, হ্যাঁ তাহলে উল্লেখ না করা তাইলে হবে না। উল্লেখ না করা কিছু এক মানে হ্যাঁ না কিছুই বলে নাই, তাইলে হবে। উল্লেখ মানে প্রযোজ্য হবে বললেও হবে, কিন্তু যদি ওই বিশেষ আইনে আলাদা বিধিবিধান থাকে তাহলে প্রযোজ্য হবে না। এই সব কিছুই বলা আছে 5-2। আর বিশেষ করে একটা আইনের কথা বোঝার স্বার্থে যদি বলি যে কোন আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না, এরকম একটা আইনের কথা যদি বলি, দুর্নীতি দমন কমিশন আইন 2004। বুঝতে পেরেছেন? তো আমরা চলে আসি, আজান দিছে তো আমাদের নামাজের বিরতি। আহ নামাজ শেষে আবার শুরু হবে ইনশাল্লাহ। তো বিরতির পর আমরা পড়া শুরু করি। দেখেন যে ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্টস 6 ধারায় দেখেন ফৌজদারি আদালতের শ্রেণী। এই ফৌজদারি আদালতের শ্রেণীর এখানে একটা শব্দ লেখেন কম্পোজিশন, POM PO POMPOSITION। কম্পোজিশনের বাংলা হচ্ছে গঠন। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ কত ধারায়? 6 ধারায়। যদি বলে কম্পোজিশন অফ ক্রিমিনাল কোর্টস কত ধারায়? 6 ধারায়। ফৌজদারি আদালতের গঠন কত ধারায়? 6 ধারায়। বুঝতে পেরেছেন? তো এখানে দেখেন যে 6-এর আমরা পরের পেজে চলে এখানেই আসেন। দেখেন 6-এর 1 ধারা অনুসারে এই যে দেখেন ওই সবটাই 6-এর 1 ধারা অনুসারে ফৌজদারি আদালত 2 শ্রেণীর। একটা হলো দায়রা আদালত, কোর্ট অফ সেশনস, ম্যাজিস্ট্রেট আদালত, কোর্টস অফ ম্যাজিস্ট্রেট, কোর্টস অফ সেশনস এন্ড কোর্টস অফ ম্যাজিস্ট্রেট। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে ওই যে নিচের নিচের 2 হাতে যে, তাহলে ফৌজদারি আদালত কয় শ্রেণীর? 2 শ্রেণীর। একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। এখন 6-এর উপধারা 2-এ আছে দেখেন যে ম্যাজিস্ট্রেট আবার 2 শ্রেণীর। একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। দেখেন 2007 সালের আগ পর্যন্ত কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট পদ ছিল না, তখন শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেটই ছিল। তো বিচারিক ম্যাজিস্ট্রেট পদটি সৃষ্টি করা হয় 2007 সালে। তো তাহলে আমরা পেলাম ফৌজদারি আদালত 2 প্রকার, দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত।
ম্যাজিস্ট্রেট আবার দুই প্রকার, একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন এরপরে আসেন, দেখেন বিচারিক ম্যাজিস্ট্রেটের শ্রেণী 6-3 ধারা অনুসারে বিচারিক ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর। কি কি দেখেন, বিচারিক ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর না? এই জায়গায় একটু ব্র্যাকেটে লেখেন যে জেলা পর্যায়ে 4 শ্রেণীর, মহানগর এলাকায় 2 শ্রেণীর, একটু লিখে রাখেন। জেলা পর্যায়ে 4 শ্রেণীর, মহানগর এলাকায় 2 শ্রেণীর। জেলা পর্যায়ে 4 শ্রেণীর, মহানগর এলাকায় 2 শ্রেণীর। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিচারিক ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর, উত্তর 4 শ্রেণীরই, বাট বোঝার স্বার্থে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেট 4 প্রকার আর মহানগর এলাকায় 2 প্রকার। তো প্রথমে যেটা আমরা দেখব, দেখেন যে 1 নাম্বার দেখেন, মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকার বাইরে তার নাম হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অর্থাৎ যে ব্যক্তি, যার পদবি মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম বলে, সেই একই পদবীর লোককে জেলা পর্যায়ে বলবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন, মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মহানগর এলাকার বাইরে হলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন এলাকায় যার পদবি হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি যদি গোপালগঞ্জে থাকেন তাহলে ওনার নাম হবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন, এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিচে একটু লেখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিচে একটু লিখে রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। লিখেছেন? তো তাহলে এখানে যে বিষয়টা মনে রাখবেন সেটা হলো যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আরো 2টা নাম আছে। মহানগর এলাকায় হলে ওনার নাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর কোর্টে গিয়ে দেখবেন, কোর্টে গিয়ে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট লেখা খুব কম আছে, ওখানে লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো যদি বলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ধরে নেবেন উনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তো এই দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এরা মহানগর এলাকায় নাই, এরা আছে শুধুমাত্র কোথায়? মহানগর এলাকার বাহিরে। বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নেই, মহানগর এলাকায়, তাহলে আপনার এই শ্রেণী বিভাগটা মনে রাখতে হবে, এই গঠনটা, যে ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেট 4 প্রকার আর মহানগর এলাকায় 2 প্রকার। মহানগর এলাকায় শুধু আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর মহানগর এলাকার বাইরে আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন আর এক শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, সেটা আমরা একটু পরে পড়তেছি, সেটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে আরেকজন আছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মানে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তো অতিরিক্ত চিফ জুডিশিয়াল আলাদা কোনো শ্রেণী না, উনি ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথেই। আবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সাথে আরেকজন আছে, তার নাম হলো অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমরা বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন। আচ্ছা, তাহলে এখানে সবার উপরে একটা কথা আছে, দেখেন যে এই যে যে পেজটা পড়ে আসলাম এর উপরে একটা কথা আছে, দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2007-এর মাধ্যমে 6 প্রতিস্থাপন করা হয় এবং ধারাটি 2007 সালের 1 নভেম্বর হতে কার্যকর হয়। এই সংশোধনীর মাধ্যমে 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট তথা বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয়। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিচারিক ম্যাজিস্ট্রেট পদটি সর্বপ্রথম কত সালে সৃষ্টি করা হয়? 2007 সালে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন, যে বাংলাদেশে ফৌজদারি আদালত কয় শ্রেণীর? 2 শ্রেণীর। কোড অফ ক্রিমিনাল প্রসিজার এর কোন ধারায় ফৌজদারি আদালত সমূহের শ্রেণী বিভাগ বলছে? কোন ধারায়? 6 ধারায়। বুঝতে পারছেন? 3 ধারায় প্রশ্ন, 3 নম্বরে প্রশ্ন এসেছে, দেখেন ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে। যদি বলে ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 2 প্রকার। যদি বলে বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার? 4 প্রকার। বুঝতে পেরেছেন? তাহলে সেলফ প্র্যাকটিসের 1, 4,
এগুলা গুরুত্বপূর্ণ। এখন আমরা চলে আসি যে দায়রা আদালতের গঠন, দায়রা আদালত সমূহ। একটু আগে বললাম না যে ফৌজদারি আদালত দুই প্রকার, একটা হলো দায়রা আদালত আর একটা কি ম্যাজিস্ট্রেট আদালত। তো এখন ম্যাজিস্ট্রেট আদালতের গঠন আমরা জানছি যে কোন জায়গায় কি আছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ে হলে চিফ জুডিশিয়াল বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। আর মহানগর এলাকা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর হলো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কিন্তু দায়রা আদালতের গঠন 6 ধারায় বলে নাই, দায়রা আদালতের গঠন বলছে আবার কত ধারায়? 9 ধারায়। তো 9 ধারায় দেখেন যে দায়রা আদালত গঠন। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দায়রা আদালতের গঠন কত ধারায়? 9 ধারায়। আর ফৌজদারি আদালতের গঠন 6 ধারায়। 6-এর 1 ধারা অনুসারে গোল দিবেন, সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত প্রতিষ্ঠা করবে এবং এমন আদালতে একজন বিচারক নিয়োগ করবে। দায়রা আদালত মহানগর এলাকার জন্য মহানগর দায়রা আদালত হিসেবে গণ্য হবে। অর্থাৎ সরকার প্রতিটি দায়রা বিভাগের জন্য কয়টা দায়রা আদালত প্রতিষ্ঠা করবে? একটা। এখন আপনি যদি বলেন যে স্যার দায়রা বিভাগ আবার কি, দায়রা বিভাগটা হলো আপনাদের একটা এডিশনাল পেজ দিছি, ওই পেজে যান, পাইছেন? এই পেজ পান নাই? এখানে কেউ আছেন? আচ্ছা, আপনি পেয়েছেন? এমন একটা দেন, পিছনে একটা দেন। আচ্ছা, এখানে আর অনলাইনে যারা আছেন আপনাদের পেজ দিয়ে দিছি, ওই গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন। আমাদের ফেসবুক গ্রুপে দিছি, দেখেন ফেসবুক গ্রুপে দিয়ে দিছি ক্লাসের শুরুতেই, মেসেঞ্জার গ্রুপে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, তো এখানে ধারা 7 আছে, এই 7 ধারার এটা একটু দেখেন ডান সাইডে, পাইছেন? এই যে দেখেন ধারা 7, দায়রা বিভাগ ও জেলা সমূহ, সেশনস, ডিভিশন এন্ড ডিস্ট্রিক্ট, পাইছেন? বাংলাদেশে কতিপয় দায়রা বিভাগ থাকবে, প্রত্যেকটি দায়রা বিভাগ আন্ডারলাইন করবেন, প্রত্যেকটি দায়রা বিভাগ একটি জেলা বা একাধিক জেলা নিয়ে গঠিত হবে। এটা বলতে দায়রা বিভাগ। যদি আপনাকে বলে যে দায়রা বিভাগ কয়টা জেলা নিয়ে গঠিত হবে, এক বা একাধিক। যদি বলে দায়রা বিভাগ সম্পর্কে আলোচনা করেছে কত ধারায়? 7 ধারায়। যদি বলে দায়রা বিভাগের গঠন 7 ধারা। যদি বলে দায়রা আদালতের গঠন, তাইলে 9 ধারা। দুইটা বিষয় দেখেন, যদি বলে দায়রা বিভাগের গঠন 7 ধারা, আর দায়রা আদালতের গঠন 9। আর দায়রা বিভাগ কয়টা জেলা নিয়ে গঠিত হবে? এক বা একাধিক। সরকার বিভাগ ও জেলার সীমারেখা অথবা সংখ্যা পরিবর্তন করতে পারবে, আর মহানগর এলাকা এই বিধির অধীন দায়রা বিভাগ হিসেবে গণ্য হবে। সো এতটুকু জানলেই হবে, এই জায়গার প্রয়োজন নাই। এবার আইন পাঠে ফিরে যাই। তাহলে এখন আমরা এই 9 ধারার ব্যাখ্যাটা ভালো বুঝবো। দেখেন, 9-এর 1 ধারা অনুসারে সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত প্রতিষ্ঠা করবে। এবার বুঝতে পেরেছেন? আর দায়রা আদালত মহানগর এলাকায় নাম হবে মহানগর দায়রা আদালত। দায়রা আদালত মহানগর এলাকার জন্য মহানগর দায়রা আদালত হিসেবে গণ্য হবে। 9-এর 3 ধারা অনুসারে এমন এক বা একাধিক আদালত এখতিয়ার প্রয়োগের জন্য সরকার অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ করতে পারে। তাহলে দায়রা জজে সরকার ইচ্ছা করলে অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজে নিয়োগ করতে পারে। এখন দায়রা আদালতের বিচারক, এখানে যদি আমরা চলে আসি, ফৌজদারি কার্যবিধির 9-এর 1 এবং 9-এর 3 ধারা অনুযায়ী দায়রা আদালতে গোল দিবেন 3 ধরনের বিচারক থাকবে। কয় ধরনের? 3 ধরনের। প্রথম যেটা দেখেন, আন্ডারলাইন করেন, দায়রা জজ, সেশন জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, জয়েন্ট সেশন জজ। তাহলে যদি পরীক্ষায় বলে যে দায়রা আদালতে কয় শ্রেণীর বিচারক থাকবে? 3 শ্রেণীর। তিন শ্রেণীর বিচারক হলো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। বুঝতে পারছেন? তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দায়রা জজ আর দায়রা আদালত কি এক জিনিস কিনা, না এক জিনিস না। দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকেন, এর মধ্যে সবার প্রথমে যিনি, তাকে বলে দায়রা জজ। আরো 2 শ্রেণী হলো অতিরিক্ত দায়রা জজ আর যুগ্ম দায়রা জজ। বুঝতে পেরেছেন? এখন এদের নিয়োগ দিবে কে? এই যে বিচারকদের কে নিয়োগ দিবে, দেখেন নিয়োগ
ফৌজদারি কার্যবিধির এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির 9-এর 3 ক ধারায় বিধান করা হয়েছে। এখানে উপধারা আমার মনে রাখার দরকার নাই, জাস্ট এখানে দেখেন সংবিধানের 133 অনুচ্ছেদ অনুসারে, কত অনুচ্ছেদ বলেন, 133 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে। এবং অন্যদিকে সংবিধানের 115 অনুচ্ছেদ অনুসারে বিধান করা হয়েছে বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদ্দেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী গোল দিবেন, রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। এখানে খুব ছোট্ট করে 2টা কথা বলি, সেটা হলো এই যে যারা বিচারক হন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর পদটারে সহকারী জজ বলে। যদি তারা দেওয়ানি মামলার বিচারক হন তাহলে তার নাম হয় সহকারী জজ, আর নিয়োগ পাওয়ার পরে যদি সে ফৌজদারি মামলায় ফৌজদারি আদালতে চলে যায় তার নাম হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে এই যে বিজিএস পরীক্ষা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, এই পরীক্ষায় যারা বিচারক হিসেবে পাশ করবে তাদের নিয়োগ দেয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির এই ক্ষমতা দিছে বাংলাদেশ সংবিধানের 115 অনুচ্ছেদে। কত বলেন? তাহলে বিচারক পদে যাদের নিয়োগ দিবে তাদের রাষ্ট্রপতি নিয়োগ দিবে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ? 115। আর 115 অনুচ্ছেদে নিয়োগের ক্ষেত্রে কোন বিধিসমূহ অনুসরণ করবে এটা বলছে 133। 2টা বিধি নিয়ে আপনাদের কনফিউশন হবে। যদি বলে নিয়োগ দেয় কোন কোন অনুচ্ছেদ অনুসারে, 115, আর 115 তো নিয়োগ দিতে গিয়ে কোন কোন বিধিসমূহ অনুসরণ করবে এটা বলতে কত? 133। বুঝতে পারছেন? যদি বলে নিয়োগ দানের কথা তাহলে 115, আর নিয়োগ দানের ক্ষেত্রে কোন বিধিসমূহ অনুসরণ করবে এটা হলো 133। তাহলে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন, সহকারী জজ বলেন, ইভেন এই যে দায়রা জজ, যুগ্ম দায়রা জজ যাই হোক না কেন, এটা নিয়োগ দিবে কে? রাষ্ট্রপতি। কত অনুচ্ছেদ? 115। আর রাষ্ট্রপতির কোন বিধি অনুসরণ করবে? 133। 115-33-এর বিষয়টা বুঝছেন কিনা? বুঝছেন? তাহলে এই জায়গায় আর পড়বো না, আপনি জাস্ট অতটুকু মনে রাখলেই হবে, জেনে রাখা ভালোতে আসেন। ফৌজদারি কার্যবিধির 9 ধারার বিধান অনুসারে সরকার দায়রা আদালত গঠন করতে পারে। আর দায়রা আদালতে বিচারক থাকে কয় শ্রেণীর? তিন স্তরের বা 3 শ্রেণীর। তারপরের পয়েন্টটা দেখেন, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগপ্রাপ্ত হয়, গোল দিবেন, রাষ্ট্রপতি কর্তৃক। কে কর্তৃক? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ দেয় কত অনুচ্ছেদের বিধানাবলী? 115 অনুচ্ছেদের বিধানাবলী অনুসরণ করে। মানে 115-তে নিয়োগ দিবে, আর বিধানাবলী অনুসরণ করবে 133। জি। তো এখানে ওই পরের পেজের এই পয়েন্টটা দেখেন, 2 নাম্বার টিক চিহ্নটা, 2 নাম্বার পয়েন্টটা স্ক্রিনে যারা দেখতেছেন, যে আমার থার্ড ব্র্যাকেট আমার সেকেন্ড ব্র্যাকেটে 3টে স্টার দেওয়া, এটা একটু ব্যাখ্যাটা মনে রাখবেন যে দায়রা আদালত আর দায়রা জজ এক কথা নয়। পাইছেন? পুরোটা আন্ডারলাইন করেন। দায়রা আদালতে যে 3 ধরনের জজ থাকে তাদের মধ্যে দায়রা জজ এক ধরনের। দায়রা আদালত হলো এক বা একাধিক জেলা নিয়ে গঠিত দায়রা বিভাগের মধ্যে সর্বোচ্চ ফৌজদারি আদালত, এবং দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ হলো উক্ত আদালতের বিচারক বা বিচারিক পদ। তাহলে দায়রা আদালতে 3 শ্রেণীর বিচারক থাকে, তার মধ্যে সবার উপর হলো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। বুঝতে পেরেছেন? আমরা বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন যে প্রত্যেকটি, আচ্ছা এখন একটা কথা এখানে খেয়াল রাখেন, যিনি দায়রা জজ গোপালগঞ্জে, ঢাকায় মেট্রোপলিটন এলাকায়, তার নাম হলো মহানগর দায়রা জজ। অতিরিক্ত দায়রা জজ জেলা পর্যায়ে অতিরিক্ত মহানগর দায়রা জজ। যুগ্ম দায়রা জজ জেলা পর্যায়ে মানে আপনার মহানগর যুগ্ম দায়রা জজ। বুঝতে পারছেন? মহানগর এলাকায় গেলে জাস্ট ওনাদের নামের সাথে মহানগরটা যোগ। তো বিগত বছরের প্রশ্ন দেখেন যে প্রত্যেকটি দায়রা বিভাগে কত শ্রেণীর জজ থাকবে? কত শ্রেণীর? 3 শ্রেণীর। তারপরে দেখেন এই প্রশ্নগুলো পারবেন, প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক কে হন? দায়রা জজ। দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকে? 3টি স্তরের। ঠিক আছে? তো 4 নং প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 4 নং, এখানে আমরা যদি একটু পড়ি, দেখেন যে, আচ্ছা 3 নাম্বারটা দেখেন, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য হতে। 4 নাম্বারটা দেখেন, বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে কার? সংবিধানের 115 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে কার? বলেন রাষ্ট্রপতির। আর
যদি বলে কোন 6 নাম্বার প্রশ্নটা দেখেন, 6 নাম্বার, যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত ড্যাশ রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে। কত অনুচ্ছেদ? 133। তাহলে কোন বিধি অনুসরণ করবে এটা বললে 133, আর নিয়োগ দেওয়ার কথা বললে 100। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা চলে আসি ম্যাজিস্ট্রেটের প্রকারভেদ। ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 6(2) ধারা অনুসারে 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যথা একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধির 10 ধারায় আন্ডারলাইন করেন, 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 11 ধারায় বিচারিক ম্যাজিস্ট্রেট, 12 ধারায় বিশেষ ম্যাজিস্ট্রেট। এইটা মনে রাখতে হবে। যদি বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে কত ধারায়? 10 ধারায়। যদি বলে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে কত ধারায়? 11 ধারায়। যদি বলে বিশেষ ম্যাজিস্ট্রেট আছে কত ধারায়? 12 ধারায়। বুঝতে পারছেন? আর 18 ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি বলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে কত ধারায়? তাহলে আবার বলি, এটা মনে রাখতে হবে ভাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট 10, বিচারিক ম্যাজিস্ট্রেট 11, বিশেষ ম্যাজিস্ট্রেট 12, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 18। এখন আমরা চলে আসি ম্যাজিস্ট্রেটের শ্রেণী। এটা তো আগেই জানি, বিচারিক ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর বিচারিক ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার? 4 প্রকার। মহানগর এলাকায় 2 প্রকার, আর আদার দেন মেট্রোপলিটন এরিয়া হলে 4 প্রকার। এখন আপনাদের অনেকের মনে হয়তো বা প্রশ্ন এসেছে যে বিচারিক ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনিসটা আসলে কি, বিষয়টা আসলে কি। ভাই, প্রথম পার্থক্য হলো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগপ্রাপ্ত হয় বিসিএস পরীক্ষার মাধ্যমে, সহকারী কমিশনার পদে নিয়োগপ্রাপ্ত হয়, পরে তাদেরকে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করে। বিসিএস এর অ্যাডমিন, প্রশাসন ক্যাডারে যারা। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। জেলা পর্যায়ে কি জেলা ম্যাজিস্ট্রেট, মানে যিনি ডেপুটি কমিশনার, ডিসি সাহেব, উনি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো শ্রেণী নাই। বিচারিক ম্যাজিস্ট্রেটের যেরকম প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটে শুধু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ওনারা প্রথম শ্রেণী না, দ্বিতীয় শ্রেণী না, তৃতীয় শ্রেণীও না। ওনারা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট না, ওনাদের নাম শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝছেন? এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজ কি? নির্বাহী ম্যাজিস্ট্রেট ওনাদের কোনো বিচারিক পাওয়ার নাই, বিচারিক ক্ষমতা নাই। অর্থাৎ কোর্ট কাচারিতে বৈশা ওনারা যে কোনো মামলা বিচার করবে, এই ক্ষমতা ওনাদের 2007 থেকে রহিত করা হয়েছে। এই বিচার কার্যক্রম গুলো পরিচালনা করে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদটা সৃষ্টি করা হয় 2007 সালে। এখন যদি প্রশ্ন করেন যে স্যার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি কোনো বিচারিক পাওয়ারই নাই? হ্যাঁ আছে, টুকটাক। ওই যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, বা ওই যে 107 দ্বারা মানে সদাচরণের বা শান্তি রক্ষার মুসলেকা, ফৌজদারি কার্যবিধির 144, 145, এই পাওয়ার গুলো ওনাদের আপাতত আছে, কিন্তু এমনিতে বিচারিক ক্ষমতা নেই। এই হলো আপনার নির্বাহী আর বিচারিক ম্যাজিস্ট্রেট বর্তমানে 2007 সাল থেকে। এটা আর বিসিএস এর মাধ্যমে নিয়োগ দেওয়া হয় না, এটা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, ওনারা বিজিএস পরীক্ষার নামকরণ করেছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এক্সাম। এই যে কয়দিন পরে 18 বিজিএস 1 নভেম্বর, এই পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়। বুঝতে পারছেন? তাহলে যদি বলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটটা কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ওনাদের শ্রেণী বিভাগ আমাদের ফৌজদারি কার্যবিধিতে করা হয় নাই, কোনটা শুধুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। জি, এখন বিচারিক ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি অনেক বড় আলোচনা। এই আলোচনা আপনাদের পরীক্ষায় আসবে না, যা জানার জন্য দরকার এতটুকুতেও যাব না। এখানে এই বিচারিক ম্যাজিস্ট্রেট পদ একটা মামলার প্রেক্ষিতে সৃষ্টি করা হয়, যে মামলাটার নাম হচ্ছে, এই যে দেখেন ইংরেজিতে মাঝে আছে, যে সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস মাজদার হোসেন এন্ড আদার্স। এবং তারা এই মাজদার হোসেন এবং অবসরপ্রাপ্ত কয়েকশো বিচারক ইন্ডা 1995 সালে বাংলাদেশ সংবিধানের 22 অনুচ্ছেদে রিট করে, চ্যালেঞ্জ করে রিট করে। 22 অনুচ্ছেদে বলা আছে, যে প্রথমে দেখেন বাংলাদেশ সংবিধানের 22 অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রের নির্বাহী অঙ্গ সমূহ হতে বিচার বিভাগ পৃথকীকরণ রাষ্ট্র পরিচালনার একটি অন্যতম মূলনীতি। ওখানে বলা আছে যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক থাকবে, অর্থাৎ বিচার বিভাগের উপর নির্বাহী বিভাগ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এখন যদি আবার বলেন স্যার নির্বাহী বিভাগ কি, নির্বাহী বিভাগ হলো এই যে পুলিশ, সরকার, এরা হলো নির্বাহী বিভাগ। বুঝছেন?
এই যে অ্যাডমিন, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরে পুলিশ, তারপরে যে মন্ত্রণালয়, এরা যা আছে এরা হলো নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ। আর বিচার বিভাগ হলো যে যত কোর্ট কাছারি আছে, এটা হলো কি? বিচার বিভাগ। বুঝতে পারছেন? আর আইন বিভাগ হলো যারা আইন প্রণয়ন করে, জাতীয় সংসদ। তাহলে রাষ্ট্রের তিনটা গুরুত্বপূর্ণ অর্গান বা অঙ্গ হচ্ছে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ আর আইন বিভাগ। বুঝতে পেরেছেন? তাহলে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ আছে? 22। কোন মামলা? মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস, মানে সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফিনান্স ভার্সেস মাজদার হোসেন এন্ড আদার্স। এতটুকুই জানবো, আর কিছু এই জায়গা জানার দরকার নাই। আর জাস্ট একটা কথা আছে, দেখেন মোট 12টা নির্দেশনা দিছে। কয়টা নির্দেশনা? 12টা। এইটা মনে রাখেন। যারা এর আগে এই আলোচনা জানেন তারা জানবেন, আর যারা নতুন পড়তেছেন তারা আমি যতটুকু বলতেছি এর বাইরে যাওয়ার প্রয়োজন নাই। বুঝছেন? কারণ এই মামলার কথা তো আমাদের মূল ফৌজদারি কার্যবিধিতে নাই। তো এই পরীক্ষা, এই জিনিসটা আমাদের পরীক্ষায় আসবে না। এটা এই ধরনের প্রশ্ন আসতে পারে বড় যে জুডিশিয়ারিতে, বাংলাদেশ বার কাউন্সিলে আসবে না। তো আপনি জাস্ট মনে রাখলে হলো যে বিচার বিভাগ পৃথকীকরণ মামলার নামটা কি জানলে হলো। কয়টা নির্দেশনা? 12টা। জি, আর জানার দরকার নাই। বুঝতে পেরেছেন? এবং একেবারে বিগত বছরের প্রশ্ন, এর আগের লাইনটা দেখেন, এর আগের লাইনটা দেখেন, এর আগের প্যারাটা পড়বো একটু দেখেন যে পরবর্তীতে 2008 সালে, এই জায়গা পাইছেন, রাষ্ট্রের নির্বাহী অঙ্গ সমূহ হতে বিচার বিভাগ পৃথকীকরণের মূলনীতি বাস্তবায়নের উদ্দেশ্যে পার্লামেন্ট নতুন করে, মিলতেছে, এটা এটা আন্ডারলাইন করেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2009 পাস করে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধি সংশোধন করে, মানে যে বিচার বিভাগ যে সৃষ্টি করা হয় কত সালের আইনে? 2009। ফৌজদারি কার্যবিধি সংশোধন করে কত? 2009। 2009 সালের আইনের 1-2 ধারার বিধান করা হয় আইনটি 1 নভেম্বর 2007 তারিখ থেকে কার্যকর হবে। অর্থাৎ আইন করতে নয়, কার্যকর দেখাইলো 2007 সালের 1 নভেম্বর। এটারে বলে একটা আপনার ভূতাপেক্ষা আইন, মানে তৈরি করতে ভবিষ্যতে কিন্তু কার্যকর করলাম পূর্ব থেকে। বুঝতে পারছেন? রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলে, যাক ওদিকে না যাই। তো যদি বলে যে কত সালের সংশোধনীর মাধ্যমে বিচার ফৌজদারি কার্যবিধি সংশোধনীর মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয়? 2009। আর যদি এইভাবে আসে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয় কত সালে? 2007। ফৌজদারি কার্যবিধি সংশোধনীর কথা বললে 2009। আর যদি বলে বিচার বিভাগ পৃথক করা হয় বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয় 2007। এই যে দেখেন, একই সাথে 2007 সালের, আচ্ছা এই কারণে বলা হয় ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান অন্তর্ভুক্ত করা হয় 1 নভেম্বর 2007 থেকে। বুঝতে পারছেন? তাহলে বিগত বছরের 1 নম্বর প্রশ্নটা পড়ি যে ফৌজদারি কার্যবিধিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কিত বিধান কোন সালে অন্তর্ভুক্ত করা হয়েছে? 2007। এখন এই জায়গায় প্রশ্নটা আসছে 2012, এই জায়গায় দেখেন 2009 অপশনটা নাই, বাট অ্যাকচুয়ালি উত্তর যদি এখানে হতো, উত্তর হতো 2009। যাই হোক, তারপরে দেখেন 2 নম্বর প্রশ্নটা, ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটগণকে প্রধানত কত প্রকারে ভাগ করা হয়েছে? কত প্রকার? 2 প্রকার। বিচারিক ম্যাজিস্ট্রেট আর কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন আমরা চলে আসি ম্যাজিস্ট্রেট আদালত সমূহ, এগুলা অলরেডি আমরা পড়ছি। এই যে দেখেন, পাইছেন পরের পেজে, এই যে মহানগর এলাকার বাইরে, এটা একটু পড়ি দেখেন, আউটসাইড মেট্রোপলিটন এরিয়া। 1 নম্বরে দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাইছেন? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। এবার চলে আসি মহানগর এলাকায়। মহানগর এলাকায় আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকার বাইরে হলে কয় প্রকার? 4। আর মেট্রোপলিটন এলাকায় হলে 2। এখন জেনে রাখা ভালো, দেখেন এটা একটু আন্ডারলাইন করবেন। জেলা পর্যায়ে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে, পাইছেন? এবং মহানগর এলাকায় 2 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে। তারপরে পয়েন্টটা দেখেন, মহানগর এলাকায়, এটা আন্ডারলাইন করেন, ভিভিআই দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকে না, 3টে স্টার দেন। মহানগর এলাকায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকে না। তারপরেরটা দেখেন, মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। যদি বলে যে মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে কে,
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই ইসমাইল, মহানগর এলাকায় দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করে কে? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায় নাই। ধন্যবাদ। তো তাহলে আমরা 6-3 আসি। দেখেন 6 এই যে পরের পয়েন্টটা দেখেন, যে 6-3 ধারার অধীন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলতে এটা আন্ডারলাইন করেন টোটালি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আলাদা কোনো ম্যাজিস্ট্রেটের শ্রেণী বলা যাবে না। একটা মজার বিষয় দেখেন, দায়রা জজের ক্ষেত্রে দায়রা জজ 1, অতিরিক্ত দায়রা জজ 2, যুগ্ম দায়রা জজ 3, মানে ওখানে অতিরিক্ত দায়রা জজের একটা স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একসাথে, এই জায়গায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাদা কোনো শ্রেণী করে না। বুঝেন কিনা? তো বিগত বছরের প্রশ্ন, জেলা পর্যায়ে সাধারণত কত প্রকারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ থাকে? 2 নম্বর প্রশ্নটা দেখেন, কে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝতে পেরেছেন? এখন আমরা চলে আসি বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ। বলেন তো বিচারিক ম্যাজিস্ট্রেটদের কে নিয়োগ দেয়? রাষ্ট্রপতি। সংবিধানের কত অনুচ্ছেদ? 115। কত অনুচ্ছেদের বিধান অনুসারে? 133। বুঝতেন? তাহলে এখানে একটা বিষয় খেয়াল রাখেন, যে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেট 11 ধারা আর মহানগর এলাকায় বিচারিক ম্যাজিস্ট্রেট 18 ধারা। দুইটা বিধান মনে রাখবেন। যদি বলে শুধু বিচারিক ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে কত? 11, বিধান সেম 115 অনুচ্ছেদ 133। আর মহানগর এলাকায় বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে কততে? 118। বুঝছেন? সরি, শুধু 18, শুধু 18। জি। এই যে দেখেন, যে ফৌজদারি কার্যবিধির 11 ধারায় আন্ডারলাইন করবেন মহানগর এলাকার বাইরে, বল দিবেন জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেট গণের নিয়োগ সংক্রান্ত বিধান আলোচনা করা হয়েছে। অন্যদিকে বল দিবেন 18 ধারায় মহানগর এলাকায়, বল দেন মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগ সংক্রান্ত বিধান আছে। তাহলে যদি বলে যে জেলা পর্যায়ে আপনার বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় কত ধারায়? 11, ফৌজদারি কার্যবিধির 11। আর মহানগর এলাকায় ফৌজদারি কার্যবিধির 18। আর বাংলাদেশ সংবিধানের কথা যদি বলি, কত অনুচ্ছেদ? 115। কত অনুচ্ছেদের বিধান অনুসারে? 133। বুঝছেন? তো এখানে মূল কথা ওইগুলাই, এগুলার পড়তে যাচ্ছি না, জাস্ট একটা ধারা লেখেন। ধারা 11 ব্র্যাকেটে লেখেন 2 ক। ধারা 11 ব্র্যাকেটে লেখেন 2 ক। লিখছেন? লেখেন সরকার গেজেটের মাধ্যমে, সরকার গেজেটের মাধ্যমে বিচারিক ম্যাজিস্ট্রেটের সরকার গেজেটের মাধ্যমে বিচারিক ম্যাজিস্ট্রেটের বসার স্থান নির্ধারণ করবেন। বসার বসার ব্র্যাকেটে লেখেন 2012 সালের সংশোধনী। করছেন?
সরকার গেজেটের মাধ্যমে ম্যাজিস্ট্রেটদের বসার স্থান মানে হলো ভাই বিচার কোথায় বসে করবে, কোন জেলায়, কে কোন জেলায় বসে বিচার কার্য পরিচালনা করবে। ওই যে দেখেন না যে বদলি করে অমুক ম্যাজিস্ট্রেট অমুক জায়গায়, তার গেজেট, তাহলে এটা নির্ধারণ করবে কে? সরকার। কিসের মাধ্যমে? গেজেটের মাধ্যমে। এটা কত সালের সংশোধনী? 2005। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কে যেন প্রশ্ন করতে চাইছিলেন, ফয়জুল হক রোমান, বলেন কি প্রশ্ন আছে? এই যে আনমিউট করে দিচ্ছি, বলেন। হ্যালো, আনমিউট করে দিছি, বলেন। সরি স্যার, আমার তো আমি কোনো প্রশ্ন ছিল না স্যার। কোনো প্রশ্ন আছে রোমান সাহেব? জি স্যার, না না। আচ্ছা, তাহলে এমনিতে হাত উঠে গেছে বোধহয়। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এখানে আর পড়বো না, আমি জাস্ট শর্টকাটে মনে রাখবো যে জেলা পর্যায়ে বিচারিক ম্যাজিস্ট্রেটের নিয়োগ দেয় 11 ধারা, মেট্রোপলিটন এলাকায় 18 ধারা, রাষ্ট্রপতি উভয় ক্ষেত্রেই সেম বিধান, সংবিধানের 115 অনুচ্ছেদে নিয়োগ দিবে, বিধি অনুসরণ করবে 133। আর বিচারিক ম্যাজিস্ট্রেটরা কোথায় বসবে এটা নির্ধারণ করবে কে? সরকার। কিসের মাধ্যমে? গেজেটের মাধ্যমে। বুঝছেন? আচ্ছা, তো এখানে আর একটা কথা একটু লিখবেন যে ধারা 11 ব্র্যাকেটে 4, এটা একটু লেখেন। ধারা 11 ব্র্যাকেটে 4, হ্যাঁ 11-4, 11-4 দিছেন। অনুসারে অনুসারে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে, ক্ষমতা দিতে পারে। লিখছেন? একটু স্টার, নিচে স্টার দিয়ে লেখেন বা পাশে স্টার দিয়ে লেখেন, নির্ধারিত মেয়াদের জন্য, নির্ধারিত মেয়াদের জন্য, নির্ধারিত মেয়াদের জন্য, এবং পরে স্টার দিয়ে লেখেন এমন সময়ে, এমন সময়ে নির্বাহী দায়িত্ব পালন করবেন না, এমন সময়ে নির্বাহী দায়িত্ব পালন করবেন না। আবার বলি, ধারা 11-4 অনুসারে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে নির্ধারিত মেয়াদের জন্য, আর এমন সময়ে নির্বাহী দায়িত্ব পালন করবেন না। দেখেন, আমরা জানি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু দুই প্রকার, দুই প্রকার না? দুইজনের ফাংশন কিন্তু আলাদা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো বিচারিক ক্ষমতা এখন আর নেই, বাট সরকার যদি মনে করে তাহলে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে। কার সাথে পরামর্শ করে? হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সরকার দিতে পারে কার সাথে পরামর্শ করে? হাইকোর্ট। কত সময়ের জন্য? এটা সরকার নির্ধারণ করে দিবে, 1 বছর, 2 বছর, 1 মাস, 2 মাস। বুঝছেন? যদি বলে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি বিচারিক ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পায়, পরীক্ষা আসবে, তাহলে কি সে নির্বাহী দায়িত্ব পালন করতে পারবে কিনা? তখন আর সে নির্বাহী দায়িত্ব পালন করতে পারবে না। বুঝতে পারছেন? এই কি হয়েছে আপনাদের? বুঝলাম না তো, বারবার বললাম, ভুল হয় কেন? আচ্ছা, এ তো এর এখন আমরা জেনে রাখা ভালোটা একটু দেখি। দেখেন, জেনে রাখা ভালো যে অতিরিক্ত জেলা ও দায়রা জজকে সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন হিসেবে দায়িত্ব দিয়ে থাকে। এই কথাটা 3টে স্টার দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজকে
সরকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দিয়ে থাকে। মজার বিষয় হলো এই কথাটা ফৌজদারি কার্যবিধির কোথাও নাই। মানে যিনি দায়রা জজ আদালতে, যার পদবি হচ্ছে অতিরিক্ত দায়রা জজ, তিনি যদি ম্যাজিস্ট্রেট কোর্টে বদলি হয়ে আসেন তাহলে ওনার পদবি হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মানে উনি ম্যাজিস্ট্রেট কোর্টের, যিনি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ওনারা যদি দায়রা জজ কোর্টে বদলি করে তাহলে ওনার পদবি হবে অতিরিক্ত দায়রা জজ। বুঝতে পারছেন? পদমর্যাদা এক। কিন্তু যদি উনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাচ্ছে তাহলে ওনার নাম হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর উনি যদি দায়রা জজের কাছে দায়রা আদালতে গেলে ওনার হবে অতিরিক্ত দায়রা জজ। বুঝছেন? আপনার নাম আবুল হোসেন খান, এখন আপনি আপনার সন্তানের কাছে হচ্ছে আপনি তার পিতা, কিন্তু আপনার বায়োবিটার কাছে আপনি হচ্ছেন চাচা, কিন্তু ব্যক্তি একজনই, কি? আবুল হোসেন খান। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো আর একাধিক বানানো যায় না। সারা বাংলাদেশে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 64 জেলায় 64 জন। সবাই তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হইতে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হতে পারে না। তাহলে যারা হতে পারবে না তারা অতিরিক্ত দায়রা জজ হয়ে থাকবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন বিগত বছরের একটা প্রশ্ন দেখেন, যে বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি। ওই যে 115 অনুচ্ছেদ আর 133 অনুচ্ছেদের কাহিনী মনে আছে? আচ্ছা, এখানে যে প্রশ্নগুলো আছে কষ্ট করে পড়ে ফেলবেন। 12 নাম্বার প্রশ্নটা দেখেন, যে মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি নামে পরিচিত? মহানগর এলাকায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর ম্যাজিস্ট্রেট নামে পরিচিত। 15 নাম্বার প্রশ্নটা দেখেন, সাধারণত মহানগর এলাকায় নিম্নলিখিত কোন ধরনের ম্যাজিস্ট্রেট থাকে না? দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 16 নাম্বার দেখেন, সরকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে থাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজকে। যদি বলে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? ধারা নাই ভাই। বুঝছেন? আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা দেখেন। 18, প্রত্যেক মহানগর এলাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে কে? সরকার। এখন বলেন যে স্যার এই জায়গায় রাষ্ট্রপতি নাই কেন? যদি কোনো জায়গায় রাষ্ট্রপতি থাকতো তাহলে উত্তর হতো রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি নাই এই কারণে উত্তর হচ্ছে সরকার। মনে রাখবেন, সরকার আর রাষ্ট্রপতি দুইজনে থাকবে না, যে কোনো একজন থাকবে। আচ্ছা, আমরা চলে আসি নির্বাহী ম্যাজিস্ট্রেট 10 ধারা। যদি পরীক্ষায় প্রশ্ন করে এইভাবে আসতে পারে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 10 ধারা। এই পয়েন্টটা দেখেন, প্রত্যেক জেলা বা মেট্রোপলিটন এলাকায় গোল দিবেন সরকার যত সংখ্যক প্রয়োজন মনে করে তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারে, এবং তাদের মধ্যে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিবে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? জেলা ম্যাজিস্ট্রেট। সরকার বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োজিত যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারবে। সিভিল সার্ভিস প্রশাসন আর কি, ওই যে অ্যাডমিন ক্যাডার। আর এই জায়গার প্রয়োজন নাই, এখানে জাস্ট এই কথাটা মনে রাখেন, এই যে লাস্টেরটা এটা আন্ডারলাইন করেন। ভিভিআই মেট্রোপলিটন এলাকায় সরকার যে কোনো পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে 10-এর উপধারা 7, 3টে স্টার দেন। এটা মনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মেট্রোপলিটন এলাকায় সরকার কাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে পারে? কে? পুলিশ কমিশনার। কোন এলাকায়? মেট্রোপলিটন এলাকায়। বুঝছেন? তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বললে 10 ধারা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ কি? জেলা ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? নির্বাহী ম্যাজিস্ট্রেটই, ওনাদের কোনো শ্রেণী নেই। বিচারিক ম্যাজিস্ট্রেট কত ধারা? 11। বিচারিক ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকা হলে কত ধারা? 18। ঠিক আছে। আর এখন আমরা চলে আসি বিশেষ ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট ধারা কত? 12। তার আগে অনলাইন অফলাইনে যারা আছেন তাদের জন্য অ্যানাউন্সমেন্ট। যারা অনলাইনে আছেন আপনারা, যাদের এখনো বকেয়া আছে, আপনাদের পরীক্ষা 29/11, যদি কোনো বকেয়া থাকে নিজ দায়িত্বে পরিশোধ করবেন। অফলাইনে
যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, যাদের বকেয়া আছে পরিশোধ করেন, যারা নতুন করে ভর্তি হইতে হবে ভর্তি হন। বুঝতে পারছেন? আপনাদের বাংলাদেশ বার কাউন্সিলের ফর্ম পূরণ যেরকম গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বটা যদি আমার ক্ষেত্রে না দিতে পারেন তাহলে মনে করবেন যে আপনি এখনো বার কাউন্সিল পরীক্ষার জন্য প্রস্তুত না। ঠিক আছে? কারণ বার কাউন্সিল পরীক্ষা এটা ওই 30 তারিখের মধ্যেই আপনার ফর্ম ফিল আপ করতে হবে। যদি বার কাউন্সিলে আবেদন করেন যে আমার টাকা নাই, আমি একটু সময় চাই, দেবে? দেবে না। সো ওই সিরিয়াসনেসটা আমার ক্ষেত্রে মানতে হবে। অনলাইন অফলাইনে যারা আছেন, যারা ফর্ম, যাদের কাছে কোর্স ফি বকে আছে পরিশোধ করেন, যাদের রিঅ্যাডমিট হওয়ার দরকার বা অ্যাডমিট হন নাই, এটা দ্রুত সম্পন্ন করবেন আশা করি। এই আর কি। আমরা চলে আসি বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট ধারা 12। দেখেন, বিশেষ ম্যাজিস্ট্রেট মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এরপরে আবার বিশেষ ম্যাজিস্ট্রেটের দরকার হইলো কেন? বিশেষ ম্যাজিস্ট্রেটের দরকার এই কারণে হলো যে অনেক সময় দেখা যাচ্ছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংকট, মানে যারা বিশেষ অ্যাডমিন ক্যাডাররা ওই জায়গায় নাই, বা বিচারিক ম্যাজিস্ট্রেট সংকট, বা বিচারিক ম্যাজিস্ট্রেট থাকলেও এক এলাকায় শুধু প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটই আছে, দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নাই। তো তখন সরকার যে কোনো ব্যক্তিরে এই বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা দিলে তারা বলে বিচারিক বিশেষ ম্যাজিস্ট্রেট, বিশেষ ম্যাজিস্ট্রেট। বর্তমানে সেনাবাহিনীর কমিশন অফিসাররা এই যে সিআরপিসির এই 12 ধারা অনুসারে তাদেরকে বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিতে। তাহলে তারা তো নর্মালি সেনাবাহিনীর অফিসার, তাদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। তাহলে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের উপর দেওয়া হলো বাংলাদেশ, মানে এই যে আপনার ফৌজদারি কার্যবিধির কত ধারায়, বুঝতে পেরেছেন? এই যে দেখেন, প্রথমে আমরা দেখি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে গোল দিবেন মহানগর এলাকার বাইরে, মহানগর এলাকার বাইরে, পাইছেন? মহানগর এলাকার বাইরে গোল দিবেন সরকার যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে সরকার মহানগর এলাকার বাইরে কার উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে? মহানগর এলাকার বাইরে যে কোনো ব্যক্তির উপর, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদমর্যাদার নিচের কোন ব্যক্তির উপর এমন ক্ষমতা অর্পণ করবে না। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে হলো এসপি, মানে বিশেষ নির্বাহী ক্ষমতা যার উপরই অর্পণ করুক না কেন তার সর্বনিম্ন পদমর্যাদা হতে হবে এসপি। বুঝছেন? তাহলে যে ব্যক্তির উপর এমন ক্ষমতা অর্পণ করা হয় এটা গোল দিবেন সে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। তা আপনার 12-1 12-2 সাবসেকশন আপনার মনে রাখার দরকার নাই, আপনি জাস্ট ফ্যাক্টটা মনে রাখেন। ফ্যাক্ট হলো কি, যে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন এলাকায় নিয়োগ দিবে? মহানগর এলাকার বাইরে। কে নিয়োগ দিবে? সরকার। কোন পদমর্যাদার নিচে না? এএসপি পদমর্যাদার নিচে না। এই তিনটা জিনিস মনে রাখবেন। বুঝছেন? তাহলে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট মানেই ওর কর্মক্ষেত্র কোথায়? মহানগর এলাকার বাইরে। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি বিশেষ ম্যাজিস্ট্রেট। 12-3 ধারা অনুসারে সরকার গোল দিবেন হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, আন্ডারলাইন করবেন, মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর প্রথম, দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা প্রদান করতে পারে। তাহলে সরকার কোন এলাকার বাইরে? মহানগর এলাকার বাইরে। কার উপরে? মানে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপরে, মানে যে কোনো ম্যাজিস্ট্রেট বলতে বিচারিক ম্যাজিস্ট্রেটই, বিচারিক ম্যাজিস্ট্রেটের উপর প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতেছে। সে অলরেডি বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, বাট তার উপর আবার বিচারিক ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা দিচ্ছে। কেন দিচ্ছে? আপনার মনে হইতে পারে যে স্যার সে তো বিচারিক ম্যাজিস্ট্রেট আছেই, তাহলে তার উপর আবার বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার কারণ কি? কারণ আছে। ধরেন গোপালগঞ্জে যত ম্যাজিস্ট্রেট আছে দেখা গেল সবাই প্রথম শ্রেণীর পদমর্যাদার। গোপালগঞ্জে এই স্টেশনে কোনো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নাই, বাট দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব তো পালন করা দরকার, দরকার না? তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতে পারে যে তুমি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর অমুক ম্যাজিস্ট্রেট দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রয়োগ করবে, এই যে বিশেষ ক্ষমতা দিল। অথবা দেখা গেল যে গোপালগঞ্জে যত ম্যাজিস্ট্রেট আছে সবাই হলো তৃতীয় শ্রেণীর পদমর্যাদার, প্রথম শ্রেণীর কেউ এই জায়গা নাই, তাহলে ওই কাউকে ক্ষমতা দিতে পারে যে আপনারা এই প্রথম শ্রেণীর ক্ষমতা পালন করে।
এই কারণে বলতেছে যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর প্রথম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো বিশেষ ক্ষমতা প্রদান করতে পারবে। আর 12-3 অধীন এমন ভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ ম্যাজিস্ট্রেট নামে গণ্য হবে। তো যাদের উপরে এই ক্ষমতা অর্পণ করবে তার নাম কি? বিশেষ ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা উপরে পড়লাম এএসপি পদমর্যাদার নিচের কেউকে, মানে নিচের কাউকে নয় এমন কাউকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিলে তাকে বলে বিশেষ, মানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিলে তার নাম হচ্ছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার বাইরে। আর এই যে বললাম এই জায়গায়ও যারে দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিচ্ছে এটাও মহানগর এলাকার বাইরে এবং এর নাম হচ্ছে বিশেষ ম্যাজিস্ট্রেট। তারপরে এখন আসি, এটা বলে দিবে যে আপনি ওই দায়িত্ব পালন করবেন কি করবেন না, যেহেতু সে, আপনারা অনেক ক্ষেত্রে গিয়ে কোর্টে দেখবেন যে উনি একজন ম্যাজিস্ট্রেট দুই প্রকারের দায়িত্বই পালন করতেছে, সে তার দায়িত্ব তো আছেই প্লাস অন্যান্য দায়িত্ব পালন করতেছে, এটা উপর মানে ওনার যে নির্দেশ দিবে সেই অনুসারে দেখেন। হ্যাঁ 12 ধারা, এটা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট না, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট করলাম। এই কি হয়েছে আপনাদের ধারা বসে এদিক কি, আমি আমি এই জায়গা বসে আছি না? এই শুনেন, আপনারা এই জায়গা যারা আছেন আমি লিখতে বলি কিছু না বুঝলে সরাসরি আমারে প্রশ্ন করবেন, পাশের জন্য না। আপনি কি আমার কাছে পড়তে আসছেন না পাশের জনের কাছে পড়তে আসছেন? তাহলে তো আমার ওই পাশের জন্য যে বলতেছেন তাহলে তো কোর্স ফির অর্ধেক করে আমার দেওয়া লাগবে, তো আরে আপনি বুঝাই দিচ্ছেন। আচ্ছা, তো এই জন্য যা বলার আমার, আমি কথা বলতেছি আপনি আবার আরেকজনের সাথে কথা বলতেছেন, এটা ভালো দেখায় না, এটা ভদ্রতা না। কবে শিখবেন আল্লাহ জানে। উকিল হয়েও বলবেন যে ওই বিচারক বিচার করতেছে আর এই জায়গায় খোঁজ গল্পে মজে আছে, এইগুলাই করবেন আপনারা। আর পরে প্রসিকিউশনকে বলবেন কনস্টিটিউশন, এই উকিল হয়েন না কেউ। আসেন, তো 12-5 ধারা অনুসারে সরকার বল দিবেন হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে। এতক্ষণ আমরা আগের দুইটা পড়ছি, ওই দুইটা হলো মেট্রোপলিটন এলাকার বাইরে, আর এটা দেখেন মেট্রোপলিটন এলাকায় বল দেন। মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পণ করতে পারে। আর 12-5 অধীন এমন ভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। তো আপনাদের জন্য সহজ করে দিই যে এই 12 কোনো উপধারা আপনার মনে রাখার দরকার নেই। আর 12-তে যে বিশেষ ম্যাজিস্ট্রেটের আছে শুধুমাত্র এই বিশেষ ম্যাজিস্ট্রেটের মধ্যে একজন বিশেষ ম্যাজিস্ট্রেটই মেট্রোপলিটন এলাকার ভিতরে, এই যে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর বাকি দুইজন মেট্রোপলিটন এলাকার বাইরে। তো এই যে সেনাবাহিনীর উপর যে প্রথম মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে অর্পণ করতে, তাহলে এটা কোন জায়গা, মেট্রোপলিটন এলাকায় নাকি মেট্রোপলিটন এলাকার বাইরে? মেট্রোপলিটন এলাকার বাইরে। ওই যে 12-12-2 এএসপি পদমর্যাদার নিচে নয়, এএসপি পদমর্যাদার নিচে নয়। তো তো হ্যাঁ, মেট্রোপলিটন এলাকায় বিশেষ ক্ষমতা যদি দেয় তাহলে ওই যে 10-7 পড়ে আসছে পুলিশ কমিশনার। মেট্রোপলিটন এলাকায় ম্যাজিস্ট্রেসি নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার অ্যাপ্লাই করবে পুলিশ কমিশনার, বুঝছেন? আচ্ছা, তো তাহলে আপনারা 12 ধারায় কি কি মনে রাখা দরকার আমার একবারে শুনে নেন। বিশেষ ম্যাজিস্ট্রেট 12 ধারা, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকার বাইরে, কোন পদমর্যাদার নিচে নয়? এএসপি পদমর্যাদার নিচে নয়। বিশেষ ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এলাকার বাইরে, অবশ্যই সে আগে একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, তারপরে তার উপরে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করলে তার বলে বিশেষ ম্যাজিস্ট্রেট, বুঝছেন? সব শেষে বললো বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেহেতু নামের আগেই মেট্রোপলিটন আছে নামের সাথে, তাহলে ও কোথায়? মেট্রোপলিটন এলাকায়। এই যে যার উপর ক্ষমতা অর্পণ করতেছে সে অলরেডি একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তার উপর আবার বিশেষ ক্ষমতা দিচ্ছে, তখন তার নাম হবে বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বুঝছেন? তার মানে 12 ধারায় দুইটা ক্ষেত্রে অলরেডি তারা ম্যাজিস্ট্রেট আছে, তার উপরে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিচ্ছে। আর একটা ক্ষেত্রে হলো সে ম্যাজিস্ট্রেট না, অন্য কোনো পদে আছে, তার উপর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিলে তার নাম হচ্ছে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতটুকু যে মনে রাখতে পারবেন না, তার জাস্ট মনে রাখবেন বিশেষ ম্যাজিস্ট্রেট 12 ধারা।
আসেন। কি নির্মল সোনা, কি জিজ্ঞেস করছিলেন আমারে বলেন দি দেখি। জিজ্ঞেস করছিলাম যে মেট্রোপলিটন আর সিলেটের মহানগর একই কথা। দিনেশ, এই বিষয়ে আমি দিনেশের মন্তব্য আশা করতেছি। নির্মল প্রশ্ন করছে যে মেট্রোপলিটন আর মহানগর কি একই কথা নাকি। দিনেশ কি বলেন? কথা বলেন না, সবাই শুনেন। হ্যাঁ, কি প্রশ্ন আছে? আনমিউট করে দিছি, সিরিয়ালি বলেন। সব সালামালাইকুম বলেন স্যার। আগে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, এখানে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে উনি নর্মাল একজন থাকবে যার এএসপি মর্যাদার নিচে হবে না। কথা বলা এরপর যাবে না কাউকে ভাই। হুম, বলেন বলেন, আপনি বলেন। আর হচ্ছে জুনায়দা স্যার বলেন। বিচারিক বিচারিক ম্যাজিস্ট্রেটের জায়গায় হচ্ছে মেট্রোপলিটন হোক আর হচ্ছে জেলায় হোক, সরকারের সাথে সবসময় হাইকোর্ট বিভাগের সাথে সরকার পরামর্শ করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবে, তাই তো? জি জি জি। জি জি স্যার, থ্যাংক ইউ। স্যার, হ্যাঁ বলেন। স্যার, স্যার মহানগর মেট্রোপলিটন এলাকায় তো স্যার আর্মিদেরকে ঘুরে বেড়া করতে দেখা যায়, ওরা কিভাবে ঘুরে তখন? বুঝি না, আরেকবার সেনাবাহিনী বলেন, আমি বুঝতে পারি নাই প্রশ্নটা, আরেকবার করেন। তো সাহেব প্রশ্নটা ওরা করেন ডিউটি করে আরেক। তখন ওরা কোন কোন ক্ষমতা? মহানগর এলাকায় স্যার, হ্যাঁ। মহানগর এলাকায় স্যার, মহানগর এলাকায় মেট্রোপলিটন এলাকায় সেনাবাহিনী তো ডিউটি করে দেখলাম ঘুরে ফিরে স্যার। ওরা কোন আইন ধারায় পড়ে ওরা স্যার এখন? আচ্ছা, সেনাবাহিনীর ডিউটি করে এমনি করে, বাট ওনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে জেলা পর্যায়ে। আর অন্য কোনো ওকে আইনে স্যার। থাকলে থাকতে পারে, বাট ফৌজদারি কার্যবিধি অনুসারে মহানগর এলাকায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ হতে পারে না। জি স্যার। আর 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 স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তো বিসিএস এর মাধ্যমে আসে, আবার হ্যাঁ। পুলিশ কমিশনার সেও বিসিএস এর মাধ্যমে আসে। এখন পুলিশ কমিশনার হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের থেকেও উচ্চ পদমর্যাদা সম্পন্ন, এমন কি বলেছিলেন? না, এখানে পদমর্যাদার কোনো ব্যাপার নাই, বলছিলাম যে যে মহানগর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পালন করবে হচ্ছে পুলিশ কমিশনার। ধরেন মহানগর এলাকায় একটা বিশেষ কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাই, ওই জায়গায় সংকট, উদাহরণস্বরূপ বলতেছি, তখন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব মহানগর এলাকায় পালন করতে পারে পুলিশ কমিশনার। এই হলো কথা। মানে পদমর্যাদার এরকম কোনো ব্যাপার নেই? না না না, পদমর্যাদার দিক দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো আজকে যে বিসিএস দিয়ে নিয়োগ পাইছে সহকারী কমিশনার, সেও নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী অফিসার, সেও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবার জেলা কালেক্টর বা ডেপুটি কমিশনার ডিসি, সেও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আপনি জাস্ট এখানে কে ছোট কে বড় এটা ভাবার দরকার নাই, আপনি ভাইবেন যে মহানগর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারে কে? পুলিশ কমিশনার। শেষ। বুঝছেন? জি স্যার, বুঝছি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমরা জেনে রাখা ভালোতে আসি। দেখেন, জেনে রাখা ভালো যে 3 নাম্বার পয়েন্টটা দেখেন। এ দিনেশ, আজকে আসছেন আর কবে আসবেন লিখিত দিয়ে যায়। দেখেন। আচ্ছা, 10 এবং 12 ধারায় নিয়োগকৃত সমস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ। অর্থাৎ প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেটা বিশেষ নির্বাহী হোক বা শুধু নির্বাহী হোক, যাই হোক না কেন, সকল নির্বাহী ম্যাজিস্ট্রেটের বস কে? জেলা ম্যাজিস্ট্রেট। বুঝছেন? অপরদিকে সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। যত বিচারিক ম্যাজিস্ট্রেট আছে উনাদের বস কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এবং মহানগর এলাকায় হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝেন কিনা? তাহলে বিচারিক ম্যাজিস্ট্রেটের বস হলো চিফ জুডিশিয়াল আর চিফ মেট্রোপলিটন। আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের বস কে? জেলা ম্যাজিস্ট্রেট। আচ্ছা, আবার সমস্ত বিচারিক ম্যাজিস্ট্রেট দায়রা জজের অধীন, সমস্ত মহানগর ম্যাজিস্ট্রেট মহানগর দায়রা জজের অধীন। এখন আমি যদি বলি যে সকল বিচারিক ম্যাজিস্ট্রেট তো চিফ জুডিশিয়ালের অধীন, এটা বুঝেন কিনা? তাহলে চিফ জুডিশিয়াল কার অধীন? দায়রা জজ। তাহলে চিফ জুডিশিয়াল যদি দায়রা জজের অধীন হয়, তাহলে চিফ চিফের নিচে যারা আছে তারাও তো দায়রা জজের অধীন। বুঝেন কিনা? এ হলো কথা। বিগত বছরের প্রশ্ন দেখেন। স্যার, চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন এটা কি দুজন আলাদা ব্যক্তি? আচ্ছা, আপনি বোধহয় মিস করেছেন, তারপরেও বলি। জেলা পর্যায়ে যার নাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,
তিনি যখন মেট্রোপলিটন এলাকায় যাবেন, ঢাকা মহানগর এলাকায় যাবে, খুলনা মহানগর এলাকায় যাবে, তখন সেম ব্যক্তির নাম হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুঝতে পেরেছেন? না স্যার, আমি বুঝতে পারছি, আমি পুরো ক্লাসে ছিলাম। আমি বলতেছি যে এট এ টাইমে তো দুইজন দুই জায়গায় এক ব্যক্তি বিচার করতে পারবে না। এখন তাহলে তো মানে চিফ জুডিশিয়াল আর চিফ মেট্রোপলিটন আলাদাই তো বোধহয়, মানে ব্যক্তি তো দুজন আলাদাই থাকবে বোধহয়, নাকি? আচ্ছা, ব্যক্তি তো আলাদাই হবে, নাহলে আপনার গোপালগঞ্জে যিনি আছেন তিনি ঢাকায় কেমনে থাকবেন? জি 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 স্যার, গোপালগঞ্জের হ্যাঁ আমি জনের নাম এটাই। হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকার হ্যাঁ জনের হ্যাঁ নাম হবে হ্যাঁ চিফ হ্যাঁ মেট্রোপলিটন হ্যাঁ হ্যাঁ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেজিগনেশনটা এক, হ্যাঁ আমি বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন যে প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ পদ হচ্ছে কি? জেলা ম্যাজিস্ট্রেট। জি। তো এক্ষেত্রে আমাদের সেলফ প্র্যাকটিসে 4, 6 এগুলা গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি ফৌজদারি আদালত সমূহের ক্ষমতা। আমাদের এই যে 7টা বেজে 8 মিনিট, 7টা 12 পর্যন্ত একটু বিরতি, তারপরে 7:30 পর্যন্ত চলবে আর কি। ফৌজদারি আদালতের ক্ষমতা দেখেন, প্রথমেই আমরা চলে আসি যে দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার, অফেন্সেস আন্ডার পেনাল কোড, ধারা 28 পাইছেন? একটা বিষয় বুঝেন যে দণ্ডবিধির অধীন অপরাধের তদন্ত অনুসন্ধান বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-1, মনে আছে? আর কোন কোন ফৌজদারি আদালত এই দণ্ডবিধির অধীন অপরাধের বিচারগুলো করবে? কোন কোন ফৌজদারি আদালত, দায়রা আদালত নাকি ম্যাজিস্ট্রেট আদালত নাকি হাইকোর্ট বিভাগ, কে কে বিচার করবে, এই কথাটা বলেছে 28 ধারায়। এই যে দেখেন, দণ্ডবিধির অধীন যে কোনো অপরাধের বিচার করা যেতে পারে হাইকোর্ট বিভাগ কর্তৃক, দায়রা আদালত কর্তৃক, আর দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার করার জন্য তফসিলের গোল দিবেন 8ম কলামে যে সকল আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে এমন আদালত কর্তৃক। অর্থাৎ আবার বলি, দণ্ডবিধির অপরাধের তদন্ত অনুসন্ধান বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-1। আর ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য তো হলো, কিন্তু কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে? আমরা এতক্ষণ ধরে আদালতের শ্রেণী বিভাগ পড়ছি না, ম্যাজিস্ট্রেট, দায়রা, হাইকোর্ট পড়ছি না? তাহলে কোন কোন ফৌজদারি আদালত বিচার করবে সেটা বলছে 28 ধারা। হাইকোর্ট বিভাগ করতে পারে, দায়রা আদালত করতে পারে, আর দ্বিতীয় তফসিলের 8ম কলামে উল্লেখিত আদালত করতে পারে। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধের বিচার। আমরা তো জানলাম যে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হতে পারে 5-2, মনে আছে? তাহলে বিশেষ আইনের অপরাধগুলোর বিচার কে করবে? কোন কোন ফৌজদারি আদালত করবে? এটা বলছে 29 ধারা। কত ধারা? 29 ধারা। এই যে দেখেন, হ্যাঁ, অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার, অফেন্সেস আন্ডার আদার লস। একটু কাহিনী শুনেন, আমি বলে দিই। সেটা হলো যে ওই বিশেষ আইনে যদি কোনো আদালতের কথা বলা থাকে সেই আদালত করবে, আর বিশেষ আইনে যদি কোনো আদালতের কথা বলা না থাকে তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে নির্ধারিত হবে। ধরেন আমি উদাহরণস্বরূপ বলি যে নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা বিশেষ আইন। এই বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে 5-2, মনে আছে কিনা? আর এই নারী শিশুর মামলা কে বিচার করবে এটা বলা আছে 29 ধারায়। কত ধারায়? 29 ধারায়। 29 ধারায় বলতেছে যে নারী শিশু নির্যাতন দমন আইনে যদি আলাদা কোনো আইনের কথা বলা থাকে, আলাদা কোনো আদালতের কথা বলা থাকে, নারী শিশু নির্যাতন দমন আইনে বলা আছে বিচার করবে ট্রাইব্যুনাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। যেহেতু ওই আইনে আলাদা একটা আদালতের কথা বলা আছে, তো এই ক্ষেত্রে আর ফৌজদারি আদালতে লাগতেছে না। যদি ওই আইনে আলাদা কোনো আদালতের কথা বলা না থাকে তাহলে দ্বিতীয় তফসিলের 8ম কলাম অনুসারে নির্ধারিত হবে। বুঝেন কিনা? তাহলে বিশেষ আইনে যদি আলাদা ট্রাইব্যুনালের কথা বলা থাকে বা আদালতের কথা বলা থাকে তাহলে সেই আদালত,
আর বিশেষ আইনে যদি আলাদা ট্রাইব্যুনাল বা আদালতের কথা বলা না থাকে, তাহলে দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম। বুঝছেন? এই যে দেখেন, অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার, ধারা 29, অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের বিচার করার জন্য আন্ডারলাইন করবেন, এমন আইনে কোন আদালতের উল্লেখ থাকলে এমন অপরাধ সমূহ উক্ত আদালত কর্তৃক বিচার করা হবে। যেমন দেখেন, এই যে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল উল্লেখ আছে, সেহেতু নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন উল্লেখিত অপরাধ সমূহের বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কর্তৃক করা হবে। বুঝছেন? তবে এই যে দেখেন, তবে যে ক্ষেত্রে এরূপ আদালতের উল্লেখ না থাকে, সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির তফসিল 2 কলাম 8 উল্লেখিত এমন আদালত কর্তৃক হবে। অর্থাৎ বিশেষ আইনে যদি আলাদা কোনো আদালতের কথা বলা না থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম অনুসারে নির্ধারিত হবে। বুঝছেন? তো এটার ব্যাখ্যা না গেলাম। আহ বিষয়টা আমি একটু বলে যাই, সেটা হলো যে আপনারা সবাই জানেন যে যৌতুক নিরোধক আইন 2018, যৌতুক আদান প্রদান বা যৌতুক দাবি করা এগুলো শাস্তিযোগ্য অপরাধ। তো এটা একটা বিশেষ আইন, কিন্তু ওই আইনে কোথাও বলে নাই যে এগুলোর বিচার কে করবে। তো আলাদা ট্রাইব্যুনালের কথা ওখানে বলা নাই। তো যৌতুক নিরোধক আইনের বিচার কিভাবে নির্ধারিত হবে? দ্বিতীয় তফসিলের অষ্টম কলাম। ক্লিয়ার? তাহলে যারা বুঝেন না তাদের উদ্দেশ্যে বলি, দণ্ডবিধির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য 5-1, আর দণ্ডবিধির অধীন অপরাধগুলো বিচার কে কোন কোন আদালত করবে 28 ধারা। বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য 5-2, আর বিশেষ আইনের অপরাধগুলো কোন কোন আদালত করবে এটা কত? 29। বুঝেন কিনা? একটু মনোযোগ দেন। এত দাগাইলেন কি? স্ক্রিনে এত দাগান কেন আপনারা? যারা অনলাইনে ক্লাস করছেন তারা আপনারা পড়ার সময় স্ক্রিনে কোনো হাত দিবেন না। দেখেন, আমরা চলে আসি 29 খ দ্বারা ভিভিআই, প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে। কিশোরের ক্ষেত্রে এখতিয়ার, জুরিসডিকশন ইন দ্য কেস অফ জুভেনাইল। এই ওয়াহিদুজ্জামান স্ক্রিনে দাগায়েন না। জুরিসডিকশন ইন দ্য কেস অফ জুভেনাইল, এইভাবে প্রশ্ন আসতে পারে যে কিশোরের ক্ষেত্রে এখতিয়ার বা জুরিসডিকশন ইন দ্য কেস অফ জুভেনাইল কত ধারায় আছে? 29 খ। জুভেনাইল শব্দের অর্থ কিশোর। কেউ আছেন এই জায়গায় জুভেনাইল? আচ্ছা দেখেন, ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কিশোর বলতে আন্ডারলাইন করবেন 15 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। এটা বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে। ফৌজদারি কার্যবিধিতে 29 খ ধারায় কিশোর বলতে কাকে বোঝানো হয়েছে? যার বয়স 15 বছরের কম। স্যার স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার যদি বরাবর 15 বছর হয় তাহলে তো বরাবর 15 বছর হলে সে কিশোর না ভাই, এটা বাংলা কথা বুঝবেন। আর প্রশ্ন যখন করার সুযোগ দিব তখন করবেন, হঠাৎ করে করবেন না। হাত উঁচু করবেন তারপরে। যে জায়গায় বলছে 15 বছরের কম, এখন উনি এক ভাই প্রশ্ন করছেন যদি এক্সাক্ট 15 ইয়ার্স হয় তাহলে কি হবে? এক্সাক্ট 15 ইয়ার্স হলে তো এই ধারার শর্ত মান্য করতেছে না, তার মানে সে আর কিশোর নাই। কিশোর নাই, সে 15 ধারা 29-এর ক্ষয়ের শর্তে সে পড়তেছে না। কথা পরিষ্কার? আচ্ছা, এই ধারায় 15 বছরের কম বয়সে শিশু বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যার বয়স আদালতে হাজির হওয়ার সময় বা তাকে হাজির হওয়ার সময় 15 বছরের কম ছিল। এটা আন্ডারলাইন করেন বিবিআই। এই জায়গায় বলছে যে 15 বছর যে বয়স এটা কখন কাউন্ট হবে? যেদিন অপরাধ করছে সেই দিন না, অপরাধ যেদিনই করুক না কেন তারে যখন হাজির করছে সেই দিন, আদালতে যখন কি করছে? হাজির করছে, সেই সময় তার বয়স থাকতে হবে 15 বছরের কম। বুঝছেন? এখন একটু পরে আসতেছি যে শিশু আইন 2013, শিশুদের নিয়ে আলাদা একটা আইন আছে। ওই আইনে বলতেছে যে শিশুর বয়স নির্ধারণ করা হবে যেদিন অপরাধ সংঘটিত হয়েছে সেই দিন। ধরেন যদি আজকে অপরাধ করে আদালতে হাজির করছে 10 দিন পর, ডাজেন্ট ম্যাটার, আজকে অপরাধ করছে আজকে তার বয়স কত এটা দেখা হবে। এটা হলো শিশু আইন। কিন্তু ফৌজদারি কার্যবিধির 29-এর খতে বলছে যেদিন অপরাধ করছে সেই দিন না, যেদিন আদালতে হাজির করছে সেই দিন তার বয়স হতে হবে 15 বছরের কম। বুঝেন কিনা? তো শিশু আইনে যা থাক না না থাক সেটা আমার বিবেচ্য বিষয় না। আমি যেহেতু পরীক্ষা বার কাউন্সিলের, আমার এই জায়গা মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন আসবে যে 29-এর খতে
বয়স বিবেচনা করা হবে কোন দিন? আদালতে হাজির হওয়ার দিন। তার বয়স থাকতে হবে কত? 15 বছর কম। সবাই মোবাইল সাইলেন্ট করেন, ভাইব্রেশন দিয়ে রাখবেন। প্রশ্ন মানে যদি কথা বলার দরকার হয় বাইরে যেয়ে কথা বলে চলে আসবেন। আসেন, ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কিশোর অপরাধীর ক্ষেত্রে গোল দিবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বিচার করার এখতিয়ার দেওয়া হয়েছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি কার্যবিধির 29 খ ধারায় কে কে বিচার করতে পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যে অপরাধের শাস্তি আন্ডারলাইন করবেন মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস নয়, সেই সকল অপরাধ কোনো কিশোর করে থাকলে 29 খ ধারা অনুসারে উক্ত অপরাধের বিচার আন্ডারলাইন করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট করতে পারে। 3টে স্টার দেন, কথা শেষ। বাকি নিচের টুক পড়া লাগবে না, এইটুক শুনেন। আমি একটু ব্যাখ্যা দিই। এই জায়গায় আপনার কি কি মনে রাখতে হবে যে জুরিসডিকশন ইন দ্য কেস অফ জুভেনাইল কত ধারা? 29 খ। কিশোর বলতে কত বছরের বয়স? 15 বছরের কম। এক্সাক্ট 15 ইয়ার্স হলে কিশোর না, ঠিক আছে? আর কিশোর অপরাধের বয়স হিসাব করতে হবে কোন দিন? যেদিন আদালতে তাকে হাজির করা হবে। কোন ধরনের অপরাধ করলে 29 খ প্রযোজ্য? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড নয় এমন অপরাধ। বুঝেন কিনা? মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড নয় এমন অপরাধ যদি করে কোনো কিশোর, তাহলে তার ক্ষেত্রে 29 খ প্রযোজ্য হবে। কে কে করতে পারবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এই হলো কথা, বুঝছেন? 15 বছরের কম, আদালতে হাজির হওয়ার দিন সময় তার বয়স কাউন্ট করা হবে। সে অপরাধটা করবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত কোনো অপরাধ, শাস্তিযোগ্য কোনো অপরাধ। আর তার বিচার করতে পারে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। এই কথাগুলো বলা আছে কত ধারায়? 29 খ ধারায়। বিগত বছরের প্রশ্ন দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুসারে কত বছরের কম বয়সী কিশোর ব্যক্তিকে কিশোর বলা হয়েছে? 15। আর যদি একেবারেই 15 বছর হয় তবে সে কিশোর না। এখানকার 3 নাম্বার প্রশ্ন ভিভিআই। আমরা চলে আসি দণ্ড প্রদানের ক্ষমতা। এই পেজের এই যে পেজ, এটা পড়বো না আমরা, সরাসরি 31 ধারায় চলে আসেন। পাইছেন? প্রথমে আমরা চলে এসে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। প্রথমে দেখেন, ফৌজদারি কার্যবিধির 31 ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা আলোচনা করা হয়েছে। কত ধারায়? 31 ধারায়। প্রথমটা দেখেন, হাইকোর্ট বিভাগ আছে না, আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। এর পাশে লেখেন 31-1। এখন যারা হাইকোর্ট বিভাগ বুঝেন না তাদের খুব ছোট্ট করে বলে দিই, বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের 2টা বিভাগ, সবার উপরের বিভাগটা বলে আপিল বিভাগ, আপিল বিভাগের নিচের বলে হাইকোর্ট বিভাগ। তাহলে 31-1 ধারা অনুসারে হাইকোর্ট বিভাগ কি দণ্ড দিতে পারে? আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। তারপরে দেখেন, দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ 31-2 লেখেন। দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। মানে হাইকোর্টও যা পারে ইন্দ্রাও তাই পারে। তবে ডান সাইডে দেখেন, দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ মৃত্যুদণ্ড দিলে, এটা গোল্ডেন, মৃত্যুদণ্ড দিলে হাইকোর্টের অনুমোদন নিয়ে তা কার্যকর করতে হয়। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কি দেয়? মৃত্যুদণ্ড দেয়, তাহলে অনুমোদন লাগবে হাইকোর্টের। আর হাইকোর্ট যদি মৃত্যুদণ্ড দেয়, কার অনুমোদন লাগবে? লাগবে না। বুঝছেন? যুগ্ম দায়রা জজ, এটার নিচে লেখেন 31-3। 31-3 লিখছেন তো? তাহলে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড দিতে পারে, উনি 10 বছরের বেশি সাজা দিতে পারবে না। আর
যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড বা 10 বছর অধিক কারাদণ্ড দিতে পারে না। তাহলে আমরা 31 ধারা থেকে শিখলাম হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারে 31-1। দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিতে পারে, তবে মৃত্যুদণ্ড দিলে অনুমোদন লাগবে হাইকোর্টে। আর যুগ্ম দায়রা জজ কত বছর দণ্ড দিতে পারে? 31-এর কত? বিগত বছরের প্রশ্ন দেখেন যে সাধারণভাবে একজন যুগ্ম দায়রা জজ অনধিক 1.5 বছরের কারাদণ্ড দিতে পারেন। অনধিক মানে হলো 9 অধিক, সর্বোচ্চ অনধিক, তারপরে নট মোর দেন, তারপরে সর্বোচ্চ, এগুলো একই কথা। 2 নম্বর প্রশ্নটা দেখেন, দায়রা জজ প্রদত্ত মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার পূর্বে অনুমোদন প্রযোজ্য হয় কার? হাইকোর্ট বিভাগের। বুঝছেন? আমরা চলে আসি 32 ধারা, আজকে শেষ ধারা, এটা পড়ে আজকে আমরা শেষ করব। ধারা 32, বিচারিক ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা। ব্র্যাকেটে লেখেন সাধারণ ক্ষমতা। এই দিনেশ, বিচারিক ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা, সাধারণ ক্ষমতা লেখা আছে? কথা তো বলেন, বই আনছেন? আচ্ছা দেখেন, আচ্ছা তা বিচারিক ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা কত ধারা? 32 ধারা। দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এনারা নিঃসঙ্গ বা নির্জন অপরাধ সহ সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। এনারা এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি মহানগর এলাকায় জেলা পর্যায়ে, তার নাম প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এনারা কারাদণ্ড দিতে পারে সর্বোচ্চ কত? নিঃসঙ্গ বা নির্জন অপরাধ সহ। আর জরিমানা আগে ছিল 10,000, এই জায়গায় লেখেন 5 লাখ। 10,000-এর জায়গায় 5 লাখ লেখেন, 5 লাখ। হ্যাঁ, 10,000 কেটে 5 লাখ লেখেন। 2025 সালের সংশোধনী আনা হয়েছে, সেখানে বলা হয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আগে জরিমানা করতে পারতো 10,000, এখন হচ্ছে 5 লাখ, সর্বোচ্চ 5 লাখ জরিমানা বা অর্থদণ্ড। এখন আমাদের ক্লাসে যারা নতুন আছেন বা নতুন থাক বা না থাক, সকলের উদ্দেশ্যে বলি যে জরিমানা আর কম্পেনসেশন, মানে ফাইন আর কম্পেনসেশন কিন্তু এক জিনিস না। ফাইনকে বাংলায় বলে জরিমানা বা অর্থদণ্ড, জরিমানা বা অর্থদণ্ড পায় রাষ্ট্র, বুঝছেন? আর কম্পেনসেশন পায় আর এক পক্ষ, ক্ষতিপূরণ। কম্পেনসেশনের বাংলা হচ্ছে ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ যদি আসামি দেয় পাবে বাদী, বাদী দিলে পাবে আসামি, কিন্তু ফাইন যদি দেয় পাবে কে? রাষ্ট্র। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বর্তমানে কি করতে পারতেছে? 5 বছর কারাদণ্ড আর অর্থদণ্ড কত? 5 লাখ। আগে বেত্রাঘাত দেওয়ার ক্ষমতা ছিল, এখন বেত্রাঘাত দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, বেত্রাঘাত বাদ। হ্যাঁ, তারপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখেন, ইনি নিঃসঙ্গ বা নির্জন অপরাধ সহ সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড। এটা ঠিক আছে। এই জায়গায় আগে ছিল 5,000, এই জায়গায় লেখেন 3 লাখ। 3 লাখ যে গত ইসে যখন পড়ছিলাম তখন আইন বানাই নাই, এখন বানাইছে 3 লাখ। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত? 3 লাখ। 3 বছর 3 লাখ, 3 বছর 3 লাখ, আর 5 বছর 5 লাখ। এ তো মনে রাখার সুবিধা হয়েছে। আচ্ছা, এখন দেখেন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর কারাদণ্ড, ঠিক আছে, 2 লাখ। 2,000-এর জায়গায় 2 লাখ। দেখেন, আইনমন্ত্রী তো শিক্ষক, উনি বলছে যে বার কাউন্সিল পরীক্ষা এদের মনে রাখতে যাতে সুবিধা হয়, এই কারণে ওই 5 বছর 5 লাখ, 3 বছর 3 লাখ, 2 বছর 2 লাখ করছে। আরো 2-4 বছর থেকে গেলে আপনাদের বিজিএস টিজিএস অনেক কিছু সহজ করে দিতে পারে মনে রাখার স্বার্থে। আর ভবিষ্যতে আমরা দিনে এসে আইনমন্ত্রী হিসেবে দেখতে চাই, যাতে আরো সহজ হয়। দেখেন, আচ্ছা, তো এখানে নিচে লেখেন সংশোধনী 2025, সংশোধনী 2025।
কি খেলা লাগবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে 2 নম্বর প্রশ্নটা দেখেন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 32 ধারা অনুযায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কত বছরের সাজা দিতে পারে? 5 বছর। মেট্রোপলিটন মানে কোন শ্রেণীর? প্রথম শ্রেণীর। আর আগে অর্থদণ্ডের যা আছে এখন তো আর পড়ার প্রয়োজন নাই, কারণ এখন তো বেড়ে গেছে 5-3-2। ঠিক আছে, তো আজকে ফৌজদারি কার্যবিধি এতটুকুই। ভালো থাকেন। আগামীকাল এই যে আমরা এতক্ষণ ধরে আজকের ক্লাসে যা পড়ছি এটার উপরে আগামীকাল ক্লাস টেস্ট, এই ফৌজদারি কার্যবিধি। বুঝতে পেরেছেন? তো যদি কোনো প্রশ্ন থাকে করেন, আর না হলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকেন।